আজকের আলোচনার বিষয়বস্তু ব্যাংক ব্যাংকের লিখিত প্রস্তুতি নিয়ে স্যার যত ধরনের সমস্যা সবগুলো স্যারের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। একই সাথে স্যারকে অনুরোধ করব স্যারের পরিচয় দিয়ে আজকের প্রোগ্রামের আলোচনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য। স্যার শুনতে পাচ্ছেন? স্যার হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি কিন্তু বাট স্ট্রিমিংটা মনে একটা সমস্যা করছে। সবাইকে ওয়েলকাম, শুভ সন্ধ্যা। কাবিল খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আমি বলবো, এই করোনার মধ্যে যেখানে আসলে সব কোচিং সেন্টার গুলো বন্ধ, ফর্মাল এডুকেশন যে সিস্টেম গুলা যা বন্ধু বান্ধবের সাথে একটা গ্রুপ স্টাডি সেগুলো যখন বন্ধ, তখন একটা ভালো উদ্যোগ নিয়েছে সপ্তাহে অন্তত একদিন করে বিভিন্ন বিষয়ের উপর এক্সপার্টদের নিয়ে আসতেছে। তো তাদের অভিজ্ঞতাগুলো মনে হয় আপনাদের সবার কাজে লাগবে। তো ব্যাংক রিটেনের আইটেম গুলো আসলে আপনারা সবাই জানেন, বা যারা জানেন না একেবারে যারা নতুন শুরু করবেন, ব্যাংক রিটেনের যে আইটেম গুলো, এই আইটেম গুলো সম্পর্কে আসলে সবার প্রথমে খুব স্পষ্ট ক্লিয়ার ধারণা থাকতে হবে। কি কি আইটেম গুলো পরীক্ষায় আসছে, কত মার্কের আসে। তো যারা আসলে প্রিপারেশন শুরু করবে একবার নতুন, অথবা অলরেডি কিছুদিন যাবত প্রিপারেশন নিচ্ছেন, বা কয়েক বছর যাবত যারা নিচ্ছেন, যে লেভেলের হন না কেন, সবার আগে জানতে হবে আপনার কোশ্চেন বুক পরীক্ষায় আসলে কি আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার অভিজ্ঞতা যেটা হয়েছে, আমি ছেলেমেয়েদেরকে দেখেছি যে পরীক্ষায় কি আসে সেটা সম্পর্কে সে স্পষ্ট সবগুলো আইটেম সে বলতেও পারে না, যে রিটেন পার্টের কি কি প্রশ্নগুলো আসে বা কি কি আইটেম গুলো আসে। তো আমি সবার জন্য কমন একটা টেকনিক বা একটা পরামর্শ বলবো, সেটা হচ্ছে ব্যাংক জবের যে কোশ্চেন গুলো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এখন আপনার যদি আমি আসলে কথা বলবো আজকে সরকারি ব্যাংকগুলো নিয়ে, মূলত বাংলাদেশ ব্যাংক এবং সরকারি ব্যাংকগুলোর রিটেন পার্টের প্রিপারেশন। তো সব উদাহরণগুলো বা সব কথাগুলো আসলে এই পার্সপেক্টিভ থেকে আসে। রিটেন পার্টের ক্ষেত্রে যেটা বলবো, যেটা শুরু করেছিলাম, যে প্রশ্নপত্রটা আসলে খুব ভালোভাবে দেখতে হবে। বিগত যত বছরের প্রশ্ন অ্যাভেলেবেল আছে, বই আকারে পাওয়া যায় বা বিভিন্ন ভাবে কালেক্ট করে নিয়ে, এই প্রশ্নগুলো খুব ভালোভাবে আগে রিভিউ করতে হবে, কি আইটেম গুলো আসছে। আমার কাছে একটা সামারি আছে, আমি আলোচনার সুবিধার্থে সামারিটা খুব ক্লিয়ারলি আপনাদেরকে বলি। প্রথমে রিটেন ম্যাথ মূলত বাংলাদেশ ব্যাংকের যে স্ট্যাটিস্টিক্সটা আমার কাছে আছে, এখানে 2017 অফিসার ক্যাশে 50 মার্কের প্রশ্ন এসেছে। আর মোটামুটি 80 কোশ্চেন নর্মালি 30 থেকে 40। তো আপনি ধরে রাখতে পারেন 30 মার্কের ম্যাথ আপনাকে করতে হবে, 30 থেকে 40 মার্কের ম্যাথ আপনাকে করতে হবে। 2 নাম্বার হচ্ছে কম্প্রিহেনশন। এটা খুব ক্রুশিয়াল একটা আইটেম, আমি ডিটেলসে পরে যাব, আমি আগে টপিক গুলো বলে দিই। কম্প্রিহেনশন অন অ্যান অ্যাভারেজ 30 মার্কের কম্প্রিহেনশন আসে, 30 to 20, 25, মানে 20 to 30 যে কোনো মার্কের কম্প্রিহেনশন আসতে পারে। 3 নাম্বার আইটেম হচ্ছে ট্রান্সলেশন 2 আইটেমে আসে, আপনারা জানেন, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। তো কম্প্রিহেনশন থেকে কোনো বছর 50 মার্ক, 30 মার্ক, 40 মার্ক, 30, 40, 50 যে কোনো একটা মার্কের বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন আপনাকে করতে হবে। এটা সিমিলার, আমি ধরি নর্মালি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা একটা মানে সিমালটানিয়াস একটা প্রিপারেশন। বাংলা টু ইংলিশ করতে পারলে ইংলিশ টু বাংলাটাও চলে আসে অটোমেটিক্যালি। তারপর বলবো যে ফোকাস রাইটিং, বাংলা ফোকাস রাইটিং, ইংলিশ ফোকাস রাইটিং। এখানে আপনার ফোকাস রাইটিং আসে নর্মালি 60, কোনো বছর ইংলিশে এসেছে 60 মার্কের, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যত বছর কোশ্চেন ম্যাক্সিমাম দেখবেন যে ফোকাস রাইটিং 2টা ইংলিশ এসেছে, একটা বাংলা এসেছে, এরকম নর্মালি এসে থাকে। তারপর যেটা আসে কোনো বছর লেটার বা অ্যাপ্লিকেশন, ইদানিং কালে মনে হয় ব্যাংকগুলোতে লেটার অ্যাপ্লিকেশনের আসার ফ্রিকোয়েন্সিটা অনেক বেড়েছে। তো এখানে ধরে রাখতে পারেন 20 থেকে 25 মার্কের একটা লেটার রাইটিং আসতে পারে। কখনো প্যারাগ্রাফ রাইটিংটা দেখা যায়, হ্যাঁ, ইদানিং কালে প্যারাগ্রাফ রাইটিংটা চলে আসছে। আর মিসলিনিয়াস কিছু আইটেম আছে, সেগুলো আমরা পরে আলোচনা। কাবিল, আমরা মনে হয় এবার আইটেম ওয়াইজ একটু আলোচনার মধ্যে চলে যাই, কোন আইটেমগুলো কিভাবে করতে। আইটেম ওয়াইজ আলোচনা করলে মানে একটু সুবিধা হয় স্যার।
আমি কন্টেন্টটা বলে দিলাম আর কি, কন্টেন্টটা বলে দিলাম। এখানে একটা স্ট্র্যাটেজিক বিষয় আছে, এখানে স্ট্র্যাটেজিক বিষয় হচ্ছে এক নম্বর আমি বলেছিলাম যে রিটেন ম্যাথ। আসলে রিটেন ম্যাথের আইটেমটা পরীক্ষায় কিন্তু একটা নন কম্পিটিটিভ আইটেম। নন কম্পিটিটিভ বলতে রিটেন ম্যাথ আপনাকে আসলে সবগুলোকে পারতে হবে, এটা আপনারা খুব ভালো করে জানেন যারা প্রিপারেশন নিচ্ছেন বা পরীক্ষা দিয়েছেন। রিটেন ম্যাথ আপনাকে সবগুলোই পড়তে হবে, পরবর্তী যে আইটেম গুলো আছে সেগুলো দিয়ে তখন আপনার সাথে কম্পিটিশন শুরু হবে। কম্পিটিশন করতে হবে। হ্যাঁ, ম্যাথ 30 মার্কের বা 40 মার্কের যেটাই আসুক বা 50 মার্কের যেটাই আসুক, আপনাকে সেটা মানে একেবারে যতগুলো ম্যাথ আসবে ততগুলো কারেক্ট করতে হবে, দেন আপনি কম্পিটিশন ফিল্ডে আসলেন। এই জন্য ম্যাথকে বলি হচ্ছে নন কম্পিটিটিভ আইটেম, মানে ম্যাথে কোনো কম্পিটিশন নাই। আগে আপনি ম্যাথ পারবেন, দেন আপনি বাকিটার জন্য মানে কম্পিটিশনে আসবেন। তো ম্যাথটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, যেহেতু এটাই মনে হয় সবচেয়ে বেশি হট আইটেম রিটেন পার্টের মধ্যে, আমরা এটা পরে আলোচনা করব। আমরা কম্প্রিহেনশনটা নিয়ে একটু আলোচনা করি। আমি একটা স্ট্র্যাটেজির কথা বলছিলাম যে রিটেন পার্টে আমার যে 200 মার্কের যে প্রশ্ন হবে, এখানে রিটেন ম্যাথ, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, এই তিনটা আইটেম হচ্ছে সবচেয়ে বেশি স্ট্র্যাটেজিক্যালি ফেভারেবল আইটেম। এখান থেকে মার্কস সিকিউর করার জন্য এটা তিনটা হচ্ছে বেস্ট আইটেম। এবং এই তিনটার পারফরমেন্স অ্যাকচুয়ালি নির্ধারণ করবে যে আপনি মেরিট লিস্টের কোন পজিশনে থাকবেন। রিটেন ম্যাথ, কম্প্রিহেনশন এবং ট্রান্সলেশন, এই তিনটা পার্টে আসলে ম্যাথে তো 100% মার্কস ক্যারি করা পসিবল, কম্প্রিহেনশনে 80% অথবা 80% প্লাস মার্কসও কিন্তু গেইন করা পসিবল যদি আপনি কোয়ালিটি রাইটিংটা লিখতে পারেন। এবং কম্প্রিহেনশনের যে কম্প্রিহেনশন ব্যাপারটা যদি আপনি আপনার মধ্যে আসে টেক্সটটা পড়ার পরে, এবং আপনি যদি আউটপুটটা ভালো দিতে পারেন, কম্প্রিহেনশন থেকে খুব ভালো মার্কস গেইন করা পসিবল। আর ট্রান্সলেশন তো নিয়ার অ্যাবাউট ম্যাথ। ট্রান্সলেশন যদি ম্যাচিউর ট্রান্সলেশন করা যায়, আমি ডিটেলস একটু পরে আলোচনা করব সিকোয়েন্সিয়ালি। তো ট্রান্সলেশন থেকেও কিন্তু আসলে 85-80% মার্কস খুব অনায়াসে সিকিউর করা পসিবল। তো এই তিনটা পার্ট থেকে মূলত কোশ্চেন আসে আপনার 120-130। তো এই তিনটা পার্ট যদি আপনি আসলে খুব স্ট্রং হতে পারেন, তাহলে কিন্তু আসলে আপনি এক্সপেক্ট করতে পারেন যে আপনি মেরিট লিস্টে চলে আসবেন। দেখেন রিটেনের যত ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, এখান থেকে কিন্তু শুধুমাত্র ভাই ভাই কল পাওয়াটাই মানে বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার একটা ভালো মার্কস ক্যারি করে এবং রিটেন পার্টের জন্য আপনি একটা ভালো পজিশনে থাকেন। হ্যাঁ, সেরকম একটা মার্কস কিন্তু ক্যারি করতে হবে, আদারওয়াইজ কিন্তু ভাইবা খুব ভালো দিলেও অনেক সময় কভার নাও করতে পারে। স্যার, হ্যাঁ, একটা প্রশ্ন আসছে সম্রাট আজাদ নামে, উনি বলছে ফোকাস রাইটিং এবং ট্রান্সলেশন সম্পর্কে কিছু বলে। হ্যাঁ আমি বলবো, আমি ডিটেইলে যাচ্ছি। প্রশ্ন থেকে অনেক রকম প্রশ্ন, ফোকাস রাইটিং কত পেজ লিখবো, এই ধরনের প্রশ্ন আসে যে ফোকাস রাইটিং কতটুকু লিখলে ভালো হয় বা কতটুকু লিখলে মানে ভালো মার্ক ক্যারি করা যায়, এবং ফোকাস রাইটিং কি টেকনিক্যালি। ওকে, আমরা ফোকাস রাইটিং একটু পরে যাই। আমি তিনটা আইটেমকে খুব প্রায়োরিটি দেই রিটেনের ক্ষেত্রে। হ্যাঁ, রিটেন ম্যাথ, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, এই তিনটা আইটেম নিয়ে আমি একটু ডিপলি মানে একটু ইন ডেপথ আলোচনা করতে চাই। হ্যাঁ, তারপর আমরা ফোকাস রাইটিং এ আসবো। ফোকাস রাইটিং আমাদের এখানে সেকেন্ড ক্যাটাগরি একটা প্রিপারেশন, মানে সেকেন্ড ক্যাটাগরির একটা মার্কস ক্যারি করার মতন একটা আইটেম। সো এইটা আমরা একটু পরে আনি। আমরা স্ট্র্যাটেজিক তিনটা আইটেম খুব ইম্পর্টেন্ট, মানে মেরিট লিস্টে ভালো সিকিউর পজিশন গেইন করতে হলে তিনটা পার্টে খুব ভালো করতে হবে, রিটেন ম্যাথ, কম্প্রিহেনশন এন্ড ট্রান্সলেশন। আমরা কম্প্রিহেনশন দিয়ে আলোচনা শুরু করি। কম্প্রিহেনশন, আমার নিজের এক্সপিরিয়েন্স যেটা, আমি ছেলেমেয়েদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি যে কম্প্রিহেনশন নিয়ে কারো কোনো প্রিপারেশন নেই, কারণ এটা টেক্সট তো দেওয়া থাকে, এখান থেকে মোটামুটি একটা কিছু অ্যান্সার দাঁড় করে দেওয়া যায়। আসলে এই লেভেলের যে কম্পিটিশন যা এখানে যেখানে হয় 1 মাস বা 2 মাসের মধ্যে একটা বেশ বড় গ্যাপ হয়ে যায়। এইখানে আপনাকে যেটা করতে হবে, এখানে কিন্তু আসলে কোন রকম অ্যান্সার করে দিয়ে আসাটা কিন্তু আসলে উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেকটা আইটেম থেকে একটা আইটেম কম্প্রিহেনশন, ধরেন 25 মার্ক বা 30 মার্কের একটা কম্প্রিহেনশন এসেছে, এখান থেকে এট বেস্ট আপনি কত সিকিউর করতে পারবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যে কোনো রকম একটা অ্যান্সার করে আসলে কিন্তু আসলে লাভ নেই আলটিমেটলি, কারণ আপনার কম্পিটিটর হচ্ছে প্রায় রিটার্নে কত থাকে এখন অন অ্যান এভারেজ 10,000 সাবিল। স্যার, রিটার্ন পার্টের জন্য এখন নরমালি রিটার্নে অ্যাপিয়ার করে, মানে এমসিকিউ থেকে রিটার্নে অ্যালাউ করে সংখ্যাটা কেমন অন অ্যান এভারেজ ব্যাংকের ক্ষেত্রে? অনেক ব্যাপারে যেটা রেশিও ভিত্তিক স্যার, রেশিও রেশিও ভিত্তিক হয় 10 to 12,000 সামথিং এরকম ফিগারটা।
জি স্যার। তো এই 10-12 হাজার থেকে কিন্তু আপনাকে আসলে প্রথম 200 জনের মধ্যে আসতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রত্যেকটা আইটেম থেকে যেন আপনি বেস্ট মার্কসটা সিকিউর করতে পারেন, এটা কিন্তু আপনার স্ট্র্যাটেজি হতে হবে। কম্প্রিহেনশনে আমার টেক্সট যেটা আছে এখান থেকে কোনো রকম মিলিয়ে আমি আনসার করে দিলাম, এর জন্য প্রিপারেশন দরকার না, এটা একদম ভুল স্ট্র্যাটেজি। কম্প্রিহেনশন থেকে আপনাকে বেস্ট মার্কস সিকিউর করতে হলে আপনার কম্প্রিহেনশনে আলাদা করে প্র্যাকটিস কিন্তু আগে থেকে করতে হবে। সেটা কিভাবে করবেন? আসলে কম্প্রিহেনশন থেকে এক্সপেক্ট কি করা হয়? এক্সপেক্ট করা হয় যে আপনি যে টেক্সটটা দেওয়া হয়েছে এটা আপনি কম্প্রিহেন্ড করতে পেরেছেন। কম্প্রিহেন্ড মানে আত্মস্থ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। এখন এখান থেকে তারপর যে প্রশ্নগুলো করা হবে, এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে করা হয়েছে। একজন অথর এই টেক্সটটা লিখেছেন কোন একটা বিষয়ের উপর, এখান থেকে আপনি তার লেখাটা পড়ে আপনি কি কম্প্রিহেন্ড করেছেন সেটা আপনি এক্সপ্রেস করবেন। ক্লিয়ার? তো এটা যদি হয় সেক্ষেত্রে আপনি যদি অথরের কথাগুলো আবার ঠিক সিমিলারলি উঠিয়ে দেন বা অথর এটা বলেছে, তাহলে কিন্তু এটা কিন্তু এক্সপেক্ট করা হয় না। কম্প্রিহেনশনে কিন্তু এক্সপেক্ট করা হয় আপনি কম্প্রিহেন্ড করে নিজের মতো করে ডিসকাস করতে পারবেন। আমি ছোট একটা উদাহরণ দিই। কথার কথা হচ্ছে কোনো একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের কমিটি বক্সে, যারা থাকেন তারা কি স্কোর কত বা অমুক প্লেয়ার কত করেছেন বা কয়টা ক্যাচ ড্রপ হয়েছে শুধুমাত্র কি এগুলো বিশ্লেষণ করে? তা কিন্তু না। এগুলো পাশাপাশি ম্যাচের যে ইনসাইট হচ্ছে, কথার কথা বলবো যে সাকিব আল হাসান আর মিরাজের একটা স্পেল, হ্যাঁ, দুইজনের 5-5 3-3-6 ওভারের একটা স্পেল, হ্যাঁ, নিউজিল্যান্ডের এগেনস্ট এই ম্যাচটাকে বাংলাদেশকে একটা ফেভারেবল একটা অবস্থান দিয়েছে। পাঁচ মানে মাঝের 5-5-10টা ওভার বা 3-3-6টা ওভার, এই যে এই 6 ওভারে তারা হয়তো 11 রান দিয়েছেন, 2টা উইকেট উঠে নিয়েছে। এই সময়ে ম্যাচটা আসলে বাংলাদেশ ক্যাপচার করতে পেরেছে। এই যে ইনসাইটস গুলা বা সাকিব আল হাসানের একটা ব্যাটিং, কথার কথা যে সে 50 করেছে, তখন তাকে একটা মানে এক্সপ্লেনেশন করতেছে যে প্রথম দিকে সে হয়তো খুব আস্তে খেলেছে, বলগুলো বুঝে নিয়েছে, তারপরে গিয়ে সে স্ট্রোক খেলেছে এবং তার যে মানে বল টু বল যে রানের রেশিও সেটা সে মানে রিগেইন করেছে আর কি। আগের দিকে স্লো, প্রথম দিকে হয়তো স্লো ছিল, পরবর্তীতে সে এই যে ইনসাইট গুলাই কিন্তু আসলে কম্প্রিহেনশন থেকে এক্সপেক্ট করা হয়। কথা কথা আহ, একটা উদাহরণ দেই। কথার কথা বললো যে বাংলাদেশের কথা, আপনার মনে করেন যে এই যে করোনা পরিস্থিতি নিয়ে ব্যাংকিং সেক্টরের যে অ্যাক্টিভিটিস গুলা, এটার উপর একটা টেক্সট এসেছে। ঠিক আছে, এখানে বলা আছে যে এই পরিমাণ স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে, এটা ব্যাংকাররা ইমপ্লিমেন্ট করছে, হোয়াটএভার, এরকম একটা টেক্সট, বড় একটা টেক্সট আপনাকে দিল, দিয়ে আপনাকে বলল যে আপনার এই করোনাকালীন সময় ব্যাংকারদের যে ভূমিকা সেটা মানে বিশ্লেষণ করো। এখন দেখেন পুরো যে টেক্সটটাই কিন্তু পুরোটাই কিন্তু ব্যাংকারদের ভূমিকা নিয়ে লিখেছে, ব্যাংকাররা কি করেছে। এখন আপনি কি ওই যে টেক্সট গুলা এখান থেকে আবার সবকিছু উঠিয়ে দিবেন যে এতজন ব্যাংকার করোনাতে মারা যাওয়ার পরেও তারা ব্যাংকিং সার্ভিস কন্টিনিউ করে গিয়েছে বা এই পরিমাণ স্টিমুলাস প্যাকেজ তারা ইমপ্লিমেন্ট করছে, এটা কি আপনি আবার ওখান থেকে বলবেন? সেটা তো ওখানে দেওয়া আছে। হ্যাঁ, স্যার আমি একটু এগুলো অ্যাড এটা করতে ঠিক চাই করা স্যার। যাবে না। হুম হুম স্যার, শিওর। স্যার, এখানে বলা হয়, অনেক ক্ষেত্রে বলা হয় যে কম্প্রিহেনশনের যে কথাটা আসে ওই কথাটাকেই একটু ঘুরিয়ে নিজের মতো করে বলা বা ঘুরিয়ে না, একেবারে বিষয়টা ঠিক ঘুরিয়ে বলা না। বিষয়টা হচ্ছে পুরো বিষয়টাকে যেটা প্রেজেন্ট করা আছে টেক্সটে, সেখান থেকে নিজে কম্প্রিহেন্ড করে নিজের কলমে লিখতে হবে, মানে নিজের ইনসাইটস গুলো লিখতে হবে। হ্যাঁ, সেখান থেকে আমি কি বুঝেছি, হ্যাঁ, সেটা ক্লিয়ারলি সেটা বলতে হবে। মানে বিষয়টা হচ্ছে অনেকটা পর্দার পিছনের কাজ। আমি সামনে একটা সিনেমা দেখলাম বা একটা ক্রিকেট ম্যাচ দেখলাম, সেটা রিভিউ লেখার মতো। হ্যাঁ, এখান থেকে সরাসরি যে আমি কোনো কিছু পিক করে নিব বা ডিরেক্টলি সেখান থেকে কোনো একটা অ্যান্সার আমি এ করবো, এটা কিন্তু এক্সপেক্ট করা হয় না। এক্সপেক্ট করা হয় যে আমি এটা দেখে বা আমি এই টেক্সটটা পড়ে আমি কি বুঝেছি সেটার আলোকে আমি কিন্তু আমার অ্যান্সার লিখবো। তো এটা কিন্তু একটা লম্বা সময়ের কিন্তু প্র্যাকটিসের একটা বিষয়। এটা ছেড়ে দিলে হবে না। কম্প্রিহেনশন থেকে কিন্তু একটা বেস্ট মার্ক সবসময় গেইন করতে হবে, এটা কিন্তু তার টার্গেট থাকতে হবে। হ্যাঁ, তো কম্প্রিহেনশন নিয়ে আসলে প্রিপারেশন কোথা থেকে নেওয়া যায়? আমি কম্প্রিহেনশনের জন্য সাজেস্ট করব যে বিগত বছরের যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলাই শুধুমাত্র যতগুলো কম্প্রিহেনশন এসেছে, এটা সোনালী অগ্রণী জনতা, সমস্ত সরকারি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক বা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের যেখানে রিটেনে কম্প্রিহেনশন আসে যদি কোথাও, সেখান থেকে এই জিনিসগুলা মানে প্র্যাকটিস করা যেতে পারে।
প্র্যাকটিসের এক্ষেত্রে, এই কম্প্রিহেনশনের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, কম্প্রিহেনশনে আপনি যেটা লিখলেন সেটা আপ টু দা মার্ক হলো কিনা এটা বোঝার জন্য আসলে একটা গাইডেন্স দরকার। এই একটা আইটেম আছে, এটা এবং ট্রান্সলেশন দুইটা আইটেম যেটা আছে, যেটার এক্সেলেন্সি বা কতটুকু কোয়ালিটি রাইটিং হলো বা কতটুকু কোয়ালিটি অ্যান্সার হলো, এটা বোঝার জন্য আপনাকে কারো হেল্প নিতে হবে। চেষ্টা করবেন আশেপাশে যারা অলরেডি জব পেয়েছেন এমন কোনো সিনিয়র থাকলে যতটুকু, অথবা কারোর সঙ্গে ওভার ফোনে কোনো আপনার ব্যাচমেট বা কারোর সঙ্গে একটু কনসাল্ট করে নেওয়া, যে এই যে লেখার টেকনিকটাকে আমি মানে বুঝাতে পেরেছি যে আমি ওখান থেকে কোনো কিছু নিব না, ওখান থেকে জাস্ট নিব তার আইডিয়াটুকু বা তার প্রেজেন্টেশনটুকু। ওখান থেকে তার প্রেজেন্টেশনে অথর কি জিনিস এক্সপ্লেন করেছে ওটা আমি আমার মতো করে লিখবো। এটা হচ্ছে কম্প্রিহেনশন। হ্যাঁ, ভালো মার্কস পেতে গেলে কিন্তু এভাবে ইনসাইটফুলি লিখতে হবে। এটা একটা প্রশ্নের অ্যান্সার কিন্তু 5টা সেন্টেন্স হতে পারে, এবং যে কথাগুলো ওখানে আসলে বলা নাই, কিন্তু আপনি কি বুঝেছেন, আপনি কি কম্প্রিহেন্ড করেছেন, হ্যাঁ, এই জিনিসগুলো নিজের কথায় মানে উঠিয়ে নিয়ে আসা, এই জিনিসগুলো হচ্ছে কম্প্রিহেনশনের এক্সপেকটেশন। তো কম্প্রিহেনশনের প্র্যাকটিসের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো বেস্ট কালেকশন, ওখান থেকেই প্র্যাকটিস করা পসিবল। তবে অ্যান্সারটা খুব আপ টু দ্য মার্ক হচ্ছে কিনা এটা কিন্তু এনশিওর হয়ে নিতে হবে। বা এবং স্যার এই ধরনের লেখায় কোনো টেন্সের ভুল ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, যে আমি যখন আরেকজনের কথাটা যে এক্সপ্লেন করছি তখন আমার টেন্সগত কিছু ভুল হয়ে যায় লেখার সময়, এটা যেন কখনো না হয়। স্যার হ্যাঁ, একটা প্রশ্ন কাবিল, ছিল স্যার। sure. আহ, অনেকে বলে যে কম্প্রিহেনশন করার সময় প্রথমে প্রশ্নগুলো পড়ে নিতে, হুম। প্রথমে প্রশ্নগুলো পড়ে নিয়ে তারপরে ইয়াতে যাওয়ার জন্য, সলিউশনে বা তারপর প্যাসেজটা, টেক্সটে যাওয়ার জন্য, প্যাসেজে যাওয়ার হ্যাঁ জন্য, রাইট। প্যাসেজে যাওয়ার জন্য, যাতে করে প্রশ্নে কি চাইছে ওগুলো যাতে আমি ইয়া করতে পারি। হ্যাঁ, আমি ওইখানে যেন দ্রুত পৌঁছে যেতে পারে, ওখানে গিয়ে যেন আমি ওইটাকে একটু বেশি করে মার্ক করতে পারি যেখানে আমার অ্যান্সার, এক্সপেক্টেড অ্যান্সারটা আছে। ঠিক আছে, ইটস নট এ ব্যাড আইডিয়া, এটা অনেকে এইভাবে প্র্যাকটিস করে। আসলে আগে পড়ে নেওয়া বা পরে পড়লে যে কোনো সমস্যা আছে বিষয়টা তা না। মূল বিষয়টা কিন্তু আমি আগে বলেছি, মূল বিষয়টা হচ্ছে টেক্সটটাকে কিন্তু জাস্ট আইডিয়া হিসেবে নিতে হবে, টেক্সটটাকে কিন্তু কোনো অ্যান্সারে পার্ট করা যাবে না। সব কিন্তু এক্সপ্লেন করবেন মানে মানে এই যে নিজের আর কি, নিজের এক্সপ্রেশন থেকে আপনি কি বুঝেছেন বা আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি, এটা বুঝেই কিন্তু আপনাকে অ্যান্সারটা করতে হবে, এবং লেখার মুডটা হবে কিন্তু নিজের মতো করে যে আমি লিখছি আর কি। হ্যাঁ, এটা হলে তাহলে কম্প্রিহেনশনের মূল উদ্দেশ্যটা আসলে ক্লিয়ার হয় বা ভালো অ্যান্সারটা পাওয়া যায় এটা। হ্যাঁ, কম্প্রিহেনশন নিয়ে কি আর কোনো কিছু বলার কি আছে? স্যার এই মাঝখানে একটু বলি নেই স্যার, আপনাকে একজন ধন্যবাদ জানাইছে, আচ্ছা, ওটাও জানেন একটু, যে আপনাকে আজকের ধন্যবাদ। অতিথি শিশির ভাইকে দেখে ভালো লাগছে, ওর অনুপ্রেরণার নাম শিশির ভাই, মানে আপনাকে অনুপ্রেরণার ইয়া দিচ্ছে, থ্যাংক ইউ ভেরি মনোয়ার মাচ। হোসেন নামে একজন। আর সৌরভ রয় নামে একজন বলছে ট্রান্সলেশনে ভালো করার জন্য ডেইলি নিউজ পেপার পড়া কতটা জরুরি। আহ, আর বলছে আসলে যে হ্যাঁ, এখন আমি আমি কাবিল তোমাকে থামাই, আমি এই অ্যান্সার থেকে আসলে ট্রান্সলেশনে ঢুকে যাই, যে ডেইলি নিউজ পেপার পড়া কতটুকু জরুরি। স্যার আমরা তো জানি স্যার, এই ইয়া করার ক্ষেত্রে প্যাসেজ প্যাসেজ সলিউশনের ক্ষেত্রে সুবিধা মানে দেয়। ডেফিনেটলি ইংলিশ, আসলে কম্প্রিহেনশন কেন দেওয়া হয়, তার ইংরেজি পড়ে ইংরেজি বোঝার দক্ষতা যাচাই করার জন্য, রাইট। সে একটা ইংলিশ টেক্সট পড়ে সেটাকে কম্প্রিহেন্ড করতে পারে কিনা, এটার জন্য কম্প্রিহেনশন দেওয়া হয়। তো ডেফিনেটলি ইংলিশ পড়ার অভ্যাস না থাকলে, এবং এটা রেগুলার প্র্যাকটিসে আমি যেটা বললাম, এটা কিন্তু আসলে যে কম্প্রিহেনশন আমি পরীক্ষার হলে গিয়ে সলভ করব, এ ধরনের মেন্টালিটি থাকলে এখান থেকে ভালো মার্কস পাওয়া যাবে না, কম্পিটিটিভ মার্কস পাওয়া যাবে না। ঠিক আছে, তো এখানে যেন অবশ্যই ইংলিশ পড়ার অভ্যাস তো ডেফিনেটলি থাকতে হবে। আর ট্রান্সলেশনের জন্য আহ, আহ, যিনি প্রশ্ন করেছেন ওনার অ্যান্সার ওই একটাই, ওনার প্রশ্নের মধ্যে ওনার অ্যান্সার আছে, যে ইংরেজি পত্রিকা পড়া এটাই হচ্ছে ট্রান্সলেশনের একমাত্রই সলিউশন। হ্যাঁ, আর কোনো খুব বেশি পরীক্ষা নিরীক্ষায় যাওয়ার দরকার নাই। আসলে ইংরেজি পত্রিকা না পড়লে আপনি কম্প্রিহেনশন এবং ট্রান্সলেশন, ইভেন ফোকাস রাইটিং, তিনটা পার্টের আসলে মূল উত্তর হচ্ছে রিডিং ইংলিশ নিউজ পেপার ডেইলি। এখন এই প্রিপারেশনটা আসলে আপনি কবে থেকে নিবেন? এই প্রিপারেশনটা নিব আমি আসলে প্রিপারেশনের প্রথম দিন থেকে। হ্যাঁ, সবসময় আগে একটা জিনিস দেখতাম যে রিটেনের প্রিপারেশন সবাই পরে নিত, আগে এমসিকিউর প্রিপারেশন নিত, কিন্তু এখন কিন্তু আর সেই সুযোগ নাই। রিটেনের প্রিপারেশন কিন্তু নিতে হবে আসলে একেবারে ফার্স্ট প্রথম দিন থেকে।
এমন না যে আমি আসলে আগে এমসিকিউ প্রিপারেশন নিব দেন রিটেনের প্রিপারেশন নিব। এখন আর এই ম্যাচিংটা করা সম্ভব না। তো আসলে দুইটা প্রিপারেশনই কিন্তু আসলে ফার্স্ট দিন থেকে নিতে হবে। আচ্ছা, আমরা ট্রান্সলেশনে চলে যাই ওনার প্রশ্ন থেকে। ট্রান্সলেশনে আসলে ভালো করতে গেলে স্যার, আপনাকে, হ্যাঁ। স্যার কম্প্রিহেনশনে কিছু প্রশ্ন ছিল। হুম হুম কম্প্রিহেনশন নিয়ে একজন প্রশ্ন করছে যে সামটাইমস ডাইরেক্ট অ্যান্সার ইজ আস্কড ইন দ্যাট কেস, মানে হুম কিছু কিছু ক্ষেত্রে সরাসরি অ্যান্সার চাওয়া হয়, অ্যান্সার চাওয়া সরাসরি হয়। পাওয়া যায়, ওই ধরনের একটা প্রশ্ন করছে। আচ্ছা, এখন এটার কিন্তু অ্যান্সারটা চেয়েছে কার কাছে? অথরের কাছে নাকি আপনার কাছে? অবশ্যই যে লিখছে তার কাছে, বা যে পরীক্ষার্থী তার কাছে জানতে চাওয়া হয়েছে। এখন দেখেন, এটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার, কিন্তু এখানে কিন্তু হ্যাঁ হলে ডিরেক্ট অ্যান্সার রাইট, অথবা না হলে জিরো, বিষয়টা কিন্তু এরকম না। আপনি ওই টেক্সটটা পড়ে কারোর অ্যান্সার হ্যাঁ হতে পারে, কারোর অ্যান্সার না হতে পারে। আমি বলতে পারি যে পুরো টেক্সটটা পড়ে মনে হয়েছে যে অথর যে এক্সপ্লেনেশন গুলো দিয়েছেন এখানে, সেখানে লাস্ট একটা কথায় মনে হয়েছে যে উনি আসলে খুব বেশি কনফিডেন্ট ছিলেন না। হ্যাঁ, ওনার কথায় আমার মনে হচ্ছে উনি কনফিডেন্ট ছিলেন না, সুতরাং আমার অ্যান্সার না। কেউ একজন বলতে পারে না, উনি আহ, এরকম একটা বিষয়ের উপর অনেকগুলো সাপোর্টিং তথ্য দিয়েছেন, তা দিয়ে আমার মনে হচ্ছে যে এটা অ্যান্সার হ্যাঁ। সো এটা অ্যান্সার, ডিরেক্ট অ্যান্সারের ক্ষেত্রে হ্যাঁ বা না কোনো একটা দিলে এটা কিন্তু ভুল হয়ে যাবে, বিষয়টা তা না। তবে হ্যাঁ বা না অ্যান্সারটা দেওয়ার পর কিন্তু আপনার হ্যাঁ না এর পিছনে লজিকটা এক্সপ্লেন করে দিতে হবে। হ্যাঁ, স্যার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। স্যার ইসরাত জাহান পিঙ্কি নামে একজন প্রশ্ন করছে, কম্প্রিহেনশনের টাইটেল লেখা এবং টাইটেল জাস্টিফাই করা নিয়ে কিছু বলুন। মানে হ্যাঁ, অনেক সময় খুব টাইটেল দারুণ একটা চায়। কোশ্চেন, রাইট রাইট। সর্বশেষ একটা কোশ্চেন চাই, হোয়াট মাইট বি দা রাইট টাইটেল অফ দিস প্যাসেজ, এরকম একটা কোশ্চেন নরমালি এখন থাকে। আসলে এটা খুব ট্রিকি একটা কোশ্চেন। হ্যাঁ, এটা খুব ট্রিকি একটা কোশ্চেন যে আপনি কোন জিনিসটাকে, এখন দেখেন এখানে হচ্ছে এখানেও আপনার কম্প্রিহেনশনের উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু কম্প্রিহেন্ড করেছেন। কথার কথা, আমরা নর্মালি এই ধরনের প্রশ্নগুলোতে অ্যান্সারটা সবসময় খুব ডাল অ্যান্সার করে অভ্যস্ত থাকি, যেমন কজেস এন্ড কনসিকুয়েন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ। দেখা গেলো আপনাকে বললো যে একটা জিও পলিটিক্যাল বিষয়ে, হ্যাঁ, টেক্সটটা, হ্যাঁ, সেখানে বলা হয়েছে যে কথার কথা যে উন্নত বিশ্ব এবং অনুন্নত বিশ্বের মধ্যে যে কার্বন নিঃসরণ এবং কার্বনের যে কম্পেনসেশন নিয়ে যে বিরোধটা আছে, এরকম একটা কোন টেস্ট এখানে এই ধরনের জিও পলিটিক্যাল বিষয়গুলো এক্সপ্লেন করা হয়েছে, কিন্তু লাস্টে আপনি টাইটেলটা দিলেন। এখানে হয়তো কথাবার্তা আছে যে কজেস কনসিকুয়েন্সেস কিছু নিয়ে কথা আছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে জিও পলিটিক্স। কিন্তু আপনি একটা টাইটেল দিয়ে দিলেন যে কজেস এন্ড কনসিকুয়েন্সেস অফ কার্বন ইমিশন, এরকম একটা দিয়ে দিলেন, তাহলে কিন্তু এটাকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারলো না। আপনি যদি পুরো টেক্সটটা ঠিক মতো কম্প্রিহেন্ড করতে পারেন, একটা বুদ্ধিদীপ্ত, খুব বুদ্ধিদীপ্ত, এবং যে ধরনের টাইটেলটা, দেখেন টাইটেল কেন দেওয়া হয়, টাইটেল কেন দেওয়া হয় যে খুব সামারি করে, যেন পাঠক ওটা ক্যাচ করতে পারে যে কোন বিষয়ের উপর টেক্সটটা লেখা হয়েছে, মূল বিষয়টা। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে আমি যেন মূল ফোকাসটাকে হাইলাইট করতে পারি, এবং সেটা একটু বড় দিবেন না অবশ্যই, খুব শর্ট, এটা একটা সেন্টেন্স হবে না। হ্যাঁ, এটা কিন্তু কোনোভাবে একটা সেন্টেন্স হবে না, এটা মাথায় রাখতে হবে যে আমি যে টপারটা দিব বা আমি যে হেডলাইনটা দিব, হ্যাঁ, এটা কিন্তু একটা সেন্টেন্স হবে না। এটা কয়েকটা ওয়ার্ডের একটা ফ্রেজাল একটা এক্সপ্রেশন থাকবে, কিন্তু যেটা হচ্ছে মূল অন্তর্নিহিত যে বিষয়টা, যার উপর আসলে টেক্সটটা লেখা হয়েছে, সেটাকে রিপ্রেজেন্ট করতে পারবে। স্যার, স্যার সম্রাট এইচ কে নামে একজন হুম। বলছে, শিশির স্যারকে অনেকদিন পর দেখে ভালো লাগছে, ব্যাংকিং প্রস্তুতিতে তার পরামর্শ আমার জীবনে অনেক সহায়ক হয়েছে। থ্যাংক ধন্যবাদ ইউ, কাবিল থ্যাংক ভাই। ইউ। আমাকেও সম্রাট আমার ধন্যবাদ জানিয়েছে। সম্রাট আমার স্টুডেন্ট ছিল, ও অনেক ভালো করেছে, ওটা গভর্নমেন্ট ব্যাংকে ছিল, ওখান থেকে আবার বাংলাদেশ ব্যাংকের এডিতে সিলেক্ট হয়েছে। সম্রাট অনেক পরিশ্রমী ছেলে, ও পরিশ্রম করলে আসলে অনেক কিছু অ্যাচিভ করা পসিবল, এটা সবাই আমরা জানি, এগুলো খুব সাধারণ কথা। কিন্তু সম্রাট আসলে সত্যিকার অর্থে খুব পরিশ্রমী ছেলে, তো লেগেছিল, অনেক ট্রাই করেছে। কনগ্রাচুলেশনস। নেক্সট কোনো কোশ্চেন কি আছে, নাকি আমরা ট্রান্সলেশনে চলে যাবো? স্যার ট্রান্সলেশনে চলে যাবেন স্যার। হ্যাঁ, ট্রান্সলেশনের ক্ষেত্রে হচ্ছে প্রথম ওই যে মনে হয় ট্রান্সলেশন নিয়ে তুমি আমাকে একটা কোশ্চেন দিয়েছিলে যে ভাবানুবাদ বা সামথিং এরকম মনে কিছু। হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটা ট্রান্সলেশনের বলার আগে ক্ষেত্রে আমি আগে বলি। প্রথমে বলবো। স্যার, হুম স্যার হুম হুম, সৌরভ রয় শিওর। নামে যে ব্যক্তিটা ট্রান্সলেশন সম্পর্কে প্রশ্ন করছে, উনি জানতে চাইছে যে পেপার পড়লে কি শুধু এডিটোরিয়াল পড়বো, ডেইলি একটা নিউজ পেপার কভার করতে
মানে 3+ সময় লাগে, এটা কি নরমাল, মানে এটা কি ঠিক আছে? কিভাবে ইমপ্রুভ করা যায়? মানে এত সময় তার সে বলতেছে যে তার অনেক সময় লাগে, রাইট। এখন সে কি সময় করবে? তো লাগারই কথা, সময় তো লাগারই কথা, কারণ আমরা তো আসলে ইংরেজি মাধ্যমে যারা পড়িনি, বাংলা মাধ্যমে যারা পড়েছি, তাদের কাছে তো ইংলিশ বিদেশি ভাষা। ইংলিশ বিদেশি ভাষা হলে তো একটু আসলে সময় লাগবেই, এটা খুব স্বাভাবিক। সলিউশন আসলে আমি বলি কি, আমি আমি নিজে এক সময় যখন ইংলিশে খুব বেশি দুর্বল ছিলাম, বিশেষ করে রিডিং এ অনেক বেশি দুর্বল ছিলাম, তখন আমি যেটা করতাম, একটা টেক্সট আমি 5 দিন ধরে পড়তাম, একটা টেক্সট। তো একটা টেক্সট আমি পড়তাম মিনিমাম 50 বার। একটা টেক্সট 50 বার পড়ার পরে আসলে যেটা হয়, নিজের অজান্তে মাথার মধ্যে না একটা সেটিং, একটা স্কেলেটন দাঁড়িয়ে যায়। হ্যাঁ, একটা স্কেলেটন দাঁড়িয়ে যায়। এরপর সেকেন্ডটা আমি মনে করো যে কথা কথা এটা 7 দিন 8 দিন ধরে পড়ছি। থার্ডটাও আমি একটু সময় নিয়ে পড়ছি, আমি কিন্তু অনেক টেক্সট পড়ছি না, একটা টেক্সট বারবার পড়ছি। তাহলে যেটা দেখা যায়, তুমি দেখবে 5টা টেক্সট পড়ার পর 6 নম্বর টেক্সটের মধ্যে তুমি এখান থেকে 30% কিন্তু রিপিটেশন পাবা। তুমি দেখবা 6 নম্বর টেক্সট তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে পত্রিকা পড়ার সময় যারা একেবারে শুরু করবে, ইংরেজি পত্রিকা পড়া শুরু করবে, পুরো পত্রিকা পড়ার দরকার নাই। এনি ওয়ান অফ দ্য আর্টিকেলস অর কোন একটা নিউজ, হ্যাঁ, নিউজের এক ধরনের একটা ল্যাঙ্গুয়েজে একটা প্যাটার্ন থাকে, নিউজের একটা এক্সপ্রেশনটা আলাদা তখন থাকে, এটা জানার দরকার আছে। আবার যেটা এডিটোরিয়াল, এখানে তো আসলে খুব বিদগ্ধ লেখকরা এখানে লেখেন, তো তাদের একটা ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন আছে। আর ল্যাঙ্গুয়েজ আসলে প্রত্যেকটা মানুষের একটা আলাদা প্যাটার্ন আছে। হ্যাঁ, কথার কথা আমি খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি। ডক্টর মইনুল ইসলাম স্যার যদি একটা কলাম লেখেন, ব্যাংকিং বিষয়ে উনি লেখেন, হ্যাঁ, মইনুল ইসলাম স্যারের একটা কলাম, আর কথার কথা আহ, আহ, অন্য কোন একজন ব্যাংকার, হ্যাঁ, মামুন রশিদ স্যারের মনে করো যে তোমার একটা রাইটিং, দুজনে কিন্তু ল্যাঙ্গুয়েজ আলাদা হবে। দুজনে কিন্তু সেম বিষয়ের উপর যদি লেখেন, তারপরে কিন্তু ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা আলাদা হবে। তো ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন আলাদা হলে যেটা হয়, আমরা ভিন্ন ভিন্ন এক্সপ্রেশন গুলো শিখতে পারি। ট্রান্সলেশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু আলাদা কিছু এক্সপ্রেশন আসে, যেগুলোকে আমরা ওই মেরিটটা না পেরে ওইটাকে জেনারেলাইজ করে ফেলি, বা ওইটাকে যে এক্সপ্রেশন দিয়ে ওটাকে ট্রান্সলেট করতে বলা হয়েছে, আমরা ওই এক্সপ্রেশনটা আনতে পারি না। যেমন কথার কথা বলা যায় যে প্রায়ই তো এরকম থাকে না যে পত্রিকায় খবর এসেছে, এটাকে কিন্তু আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু বলা যেতে পারে, বা সাধারণ মানুষ মনে করে। হ্যাঁ, এই জিনিসগুলোকে কিন্তু মানে এই ধরনের সিম্পল যে এক্সপ্রেশন গুলো, এগুলো কিন্তু প্রায়ই রিপিট হয়, বা এগুলো কিন্তু নর্মালি ট্রান্সলেশন ক্ষেত্রে কাজে লাগে। এইগুলোকে একটু আপ টু ডেট লেভেলে নিয়ে যেতে হবে। আর এই ইংরেজি পত্রিকা পড়ার কিন্তু মার্কেটে কিছু বই আছে। বই বলতে তারা হচ্ছে কিছু ফ্রেজাল আইটেম গুলোকে এক পাশে করে রেখেছে, মানে একটু কালেকশনের মধ্যে রেখেছে, যেখান থেকে বোঝা যায় যে এটা দিয়ে পত্রিকায় এভাবে লেখা হয়, এক্সপ্রেশন গুলো লেখা হয়, এটা খুব কাজে লাগে। হ্যাঁ, এরকম কোন বই হাতের কাছে থাকলে একটু দেখা যেতে পারে মানে পড়ার প্রথম দিকে। এটা যেটা হয় যে ট্রান্সলেশনের ক্ষেত্রে এই যে ফ্রেজাল এক্সপ্রেশনস গুলা ইউজ করলে, এই টেকনিক গুলা, এগুলা খুব ম্যাচিউরড মনে হয় ট্রান্সলেশন গুলাকে। আর ট্রান্সলেশনের ক্ষেত্রে সবচেয়ে জরুরি যে জিনিসটা হচ্ছে যে ভাবানুবাদ বা আক্ষরিক অনুবাদ, এগুলো কিছু না, এগুলো নিয়ে খুব বেশি বদল হওয়ার কিছু নেই। একটা সেন্টেন্সকে পড়ার পরে সিম্পল বাংলা করে ফেলবেন, সিম্পল বাংলা করে ওটাকে ইংলিশ করে ফেলবেন, হ্যাঁ, নিজের মতো করে। এখন যেটা হয়, একটা বড় সেন্টেন্স থাকে, এর অনেকগুলা আলাদা 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 পার্ট থাকে, কোনটাকে আমি আগে নিয়ে আসবো, কোনটাকে আমি পরে নিয়ে আসবো, হ্যাঁ, কোনটাকে আগে নিয়ে আসলে পরে নিয়ে আসলে মাঝখানে কানেক্টর গুলো দিয়ে আমার অ্যাড করতে সুবিধা হবে। দেখা যেতে পারে যে আমার 3টা এক্সপ্রেশন চলে আসছে, এগুলো কোনটাকে আগে নিয়ে আসলে ভালো হবে, কোনটাকে পরে নিয়ে আসলে ভালো হবে। হ্যাঁ, এখানে কজ এন্ড ইফেক্ট যে রিলেশনস গুলা, একটা হয়তো বা কজ, বাকিগুলো হয়তো কনসিকুয়েন্স, কজ কনসিকুয়েন্সে সাজিয়ে নেওয়া যেতে পারে। এগুলো কিন্তু এই জন্য রেগুলার প্রিপারেশনটা থাকা দরকার। ট্রান্সলেশন, কম্প্রিহেনশন এবং এই এই প্রিপারেশন গুলো তো আসলে মানে একেবারে আর্লি ডেজ থেকে নেওয়া উচিত, একেবারে প্রিপারেশনের জিরো লেভেল থেকে, একেবারে প্রথম থেকে আসলে নেওয়া উচিত সবারই। তাহলে যেটা হবে, ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি কিন্তু আসলে এই যে পত্রিকা পড়ার অনেকগুলো কিন্তু আহ, মানে গুড সাইড আছে। একটা, আমি যখন একটা টেক্সট পড়বো, কথার কথা আমি একটা এডিটোরিয়াল নিলাম, আমি এটা কতবার বলেছি, 50 টাইমস বলেছি। আমার মতন দুর্বল যারা ছিলেন তাদের জন্য 50 টাইমস হলে বেশ ভালো হয়। হ্যাঁ, এটার মানে একদম নারী নক্ষত্র যেন আমার মাথার মধ্যে সেট হয়ে যায়। এটা পরবর্তীতে আমার রাইটিং এর ক্ষেত্রে খুব কাজে লাগবে, ট্রান্সলেশনে কাজে লাগবে। এখান থেকে আমি ভোকাবুলারি শিখবো, যেটা আমার এমসিকিউ তে কাজে লাগবে। এখান থেকে আমি গ্রামার শিখবো, যেটা আমার এমসিকিউ তে কাজে লাগবে। এখান থেকে আমি ট্রান্সলেশন শিখবো, যেটা আমার ট্রান্সলেশনে কাজে লাগবে। এখান থেকে আমি কি শিখবো,
কম্প্রিহেনশন শিখবো, এখান থেকে আমি ফোকাস রাইটিং শিখবো। হ্যাঁ, এই অনেকগুলো ক্ষেত্রে কিন্তু এটা আমার একটা টেক্সট কিন্তু আমার কাজে লাগবে, বিভিন্ন ভাবে কিন্তু কাজে লাগবে। অ্যাকচুয়ালি শুধুমাত্র ইংলিশ পত্রিকা বেসড প্রিপারেশন নিয়ে কিন্তু পুরো ইংলিশ পার্টটা কিন্তু কভার করে ফেলা যায়, ইভেন এমসিকিউ পার্ট পর্যন্ত। স্যার আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম স্যার, হুম। অনেকে বলে থাকে যে ইংলিশ পত্রিকার পাশাপাশি সেম নিউজটা একটা বাংলা পত্রিকায় পড়া। একটা নিউজ আমি একটা নিউজ পড়লাম, গুরুত্বপূর্ণ একটা নিউজ পড়লাম, সেটা আমি ইংলিশ পত্রিকায় পড়লাম, এবং পাশাপাশি একটা বাংলা পত্রিকা পড়লাম। কিংবা অনেক সময় ডেইলি স্টারে বাংলা ভার্সনও আছে, ইংলিশ ভার্সন আছে, দুইটা ভার্সনেই একটা নিউজ আমরা পড়ে নিতে পারলে সেটা খুব ভালো হ্যাঁ, হয়। যদি যদি মানে এমন হয় যে একটা সেন্টেন্স পড়ে আমি একেবারে বুঝতে পারছি না, কোনোভাবে সেন্টেন্সটার ফুল জিনিসটা আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে তো ডেফিনেটলি এটা খুব কাজে দিবে। হ্যাঁ, এটা খুব নাইস একটা সাজেশন আর কি, এটা ডেফিনেটলি কাজে দিবে। তবে মানে যেভাবে হোক বিষয়টা হচ্ছে যে আত্মস্থ করতে হবে যে আমার ইংলিশ লেখার প্যাটার্ন গুলা, আমি কোন এক্সপ্রেশনটা আধুনিক, কোন এক্সপ্রেশনটা দিয়ে এক্সপ্রেস করলে সেন্টেন্সটা ম্যাচিউরড মনে হবে। হ্যাঁ, কারণ আপনি কিন্তু একটা ক্লাস 1 জবের জন্য আসলে প্রিপারেশন নিচ্ছেন, বা আপনি একটা ক্লাস 1 জবের জন্য কিন্তু আপনি পরীক্ষা দিচ্ছেন। তো সেখান থেকে কিন্তু আপনার কাছ থেকে সব ধরনের রাইটিং এর ক্ষেত্রে বিশেষ করে ক্লাস 1 একটা স্ট্যান্ডার্ড কিন্তু সবাই এক্সপেক্ট করবে। হ্যাঁ, ক্লাস 1 স্ট্যান্ডার্ডটা যখন আপনি এনশিওর করতে পারবেন তখন কিন্তু আপনি একটা ভালো মেরিট পজিশন আসতে পারবেন। ট্রান্সলেশনের ক্ষেত্রে ওইটাই হচ্ছে মূলত বিষয়, যেটা হয় যে আমরা একটা এক্সপ্রেশনকে হয়তো অনেকগুলো ওয়ার্ডে এক্সপ্রেস করতে পারি, কিন্তু কোন একটা পার্টিকুলার এক্সপ্রেশন শুধুমাত্র ওই ওয়ার্ডটা দিয়ে মানে বোঝানো হয়। যেমন ব্যাংকের ক্ষেত্রে টাকা চুরিকে সবসময় আমরা কি বলি, এমবেজলমেন্ট বলি। হ্যাঁ, and আপনি যদি বলেন যে স্টিলিং মানি, স্টিলিং মানি দিয়ে বলতে কিন্তু একই জিনিস বুঝাবে, বাট ব্যাংকের ক্ষেত্রে এটা কিন্তু জার্গন একটা, হ্যাঁ, যে আমরা এটাকে এমবেজলমেন্ট বলছি। এখন আমাকে কিন্তু এমবেজলমেন্টে পৌঁছাতে হবে, যে এক্সপ্রেশনটাকে, যে ওয়ার্ডটাকে বা বাংলা যে থেকে ইংরেজিতে যে প্রপার ইয়ে দিয়ে বোঝানো হয়, ওয়ার্ড দিয়ে বোঝানো হয়, বা একটা কোনো ফ্রেজ ইডিয়মস দিয়ে বোঝানো হয়, আমাকে কিন্তু এক্স্যাক্টলি ওটা কয়েন করতে হবে। এটা কিন্তু ট্রান্সলেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এই জন্য ট্রান্সলেশন কম্প্রিহেনশনের প্রিপারেশন নিতে হবে আসলে প্রিপারেশনের প্রথম দিন থেকে। ওকে, আমরা কি ট্রান্সলেশনে পরবর্তী কোনো কোশ্চেন থাকলে আবার যাব। ট্রান্সলেশনের ক্ষেত্রে শুধুমাত্র প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, এবং সেটা ট্রাই করতে হবে কাউকে দিয়ে একটু ভেরিফাই করে নেওয়ার, যদি আশেপাশে কেউ এক্সপার্ট থাকেন। অথবা আরেকটা জিনিস আমি সাজেস্ট করতে পারি, এটা খুব কাজে দিবে, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেটর। আপনি যখন দেখবেন যে একটা সেন্টেন্সটাকে আপনি দাঁড় করাতে পারছেন না, তখন ওই বাংলাটাকে আপনি ব্রাউজারের যে অ্যালফাবেট সেটার উপযোগী করে লিখে নিয়ে আপনি গুগল ট্রান্সলেটরে যান, বাংলা টু ইংলিশ করেন অথবা ইংলিশ টু বাংলা করেন। ওদের অনুবাদটা একটু বিদ্রুটি টাইপের, তারপরে আইডিয়া কিন্তু পেয়ে যাবেন যে কি বলতে চেয়েছেন, মূল জিনিসটা কিন্তু তখন বোঝা যাবে। তো এটা কিন্তু খুব কাজে দেয়, তখন দেখবেন যে গুগল কি ধরনের ওয়ার্ড চুজ করছে কোন ধরনের বাংলা এক্সপ্রেশনের ক্ষেত্রে। ওদের ক্ষেত্রে এক্স্যাক্টলি সবসময় সঠিক নাও হতে পারে, এই জন্য যারা এক্সপার্ট তাদের কাছে একটু দেখে নিতে হবে। স্যার, হ্যাঁ, উজ্জ্বল আকাশ নামে একজন প্রশ্ন করছে, শিশির স্যারের কাছে প্রশ্ন, ফ্রি হ্যান্ড রাইটিং এ আমার প্রচুর গ্রামাটিক্যাল মিস্টেক হয়, এটাকে ওভারকাম করব কিভাবে, কিভাবে ওভারকাম করা যায়? ফ্রি হ্যান্ড রাইটিং এর তো দরকারই নেই। হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং এ কেন দরকার নেই আমি একটু পরে যাচ্ছি। আমরা ফোকাস রাইটিং এ চলে যাই এখান থেকে। জি স্যার। হ্যাঁ, ফোকাস রাইটিং। ফোকাস রাইটিংটা হচ্ছে আমি বলেছি যে আমাদের প্রিপারেশনের যে ইম্পর্টেন্স সেখান থেকে সেকেন্ড লিস্ট। প্রথম লিস্ট আমি বলেছিলাম রিটেন ম্যাথ, কম্প্রিহেনশন এবং ট্রান্সলেশন, তিনটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সবচেয়ে বেশি মার্ক সিকিউরিং পার্ট, এবং এখান থেকে সবচেয়ে বেশি মার্ক গেইন করে আমি মানে একটা ভালো অবস্থানে যেতে পারবো। তো আমরা সে তিনটার মোটামুটি কিছুটা আলোচনা করতে পেরেছি। এখন আমরা চলে যাই ফোকাস রাইটিং এ। ফোকাস রাইটিং এ অন অ্যান এভারেজ দুইটা ইংলিশ ফোকাস রাইটিং, একটা ফোকাস, একটা হয়তো বা বাংলা ফোকাস রাইটিং এরকম থাকে। নরমালি এটাই হচ্ছে একটা ট্রেন্ড। তো ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আমরা কি করব এখন? দেখো, আমি তোমাকে বলি, সবার আগে কাবিল, 200 মার্কের পরীক্ষা দিচ্ছি আমি 120 মিনিটে, রাইট? জি স্যার। মানে আমি 60 মিনিটে আমাকে 100 মার্কে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, তো এইখানে ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা, আমি টাইম ম্যানেজমেন্টের একদম লাস্টে কথা বলবো, এই জন্য টাইম ম্যানেজমেন্টে রেখেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফোকাস রাইটিং এর ক্ষেত্রে, আমি একটা রাইটিং গুনে 15টা সেন্টেন্সে শেষ করব। যেটা তোমার একটা প্রশ্ন ছিল যে কয় পেজ লিখবো, কয় পেজ লেখার দরকার নেই, এখানে আসলে পেজ গুনে তো মার্কস দেওয়া হয় না। কয় পেজ স্ট্যান্ডার্ড এটারও কোনো এটা না, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে
ফোকাস রাইটিং এর ক্ষেত্রে যে বিষয়টা আসবে সেই বিষয়টাকে আমি খুব অল্প কিছু সেন্টেন্সে, এটা 2 পৃষ্ঠা শেষ হয়ে যেতে পারে, হ্যাঁ, হার্ডলি 15 সেন্টেন্স, 15 to 18 সেন্টেন্স, হার্ডলি এনাফ, মোর দ্যান এনাফ। কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স হতে হবে হেলদি সেন্টেন্স এবং ডিস্টিংটিভ। হেলদি সেন্টেন্স মানে হচ্ছে ইনফরমেটিভ। হ্যাঁ, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়টাকে ইনফরমেশন দিয়ে বা তথ্য উপাত্ত দিয়ে, হ্যাঁ, আমি সেটাকে দাঁড় করানো আর কি। আমি একটু ডিটেল পরে যাব, ফোকাস রাইটিং নিয়ে অনেক কথাই বলার আছে, ফোকাস রাইটিং অনেক টেকনিক আছে, আমি এগুলোতে পরে যাব। তো বিষয়টা হচ্ছে লেন্থের কথা যখন আমি বলবো যে কতটুকু লেন্থ হতে পারে, আমি বলবো যে হার্ডলি 15 to 18 সেন্টেন্স। যদি 15 to 18 সেন্টেন্স যদি প্রত্যেকটা সেন্টেন্স যদি একটা থেকে আরেকটা কনসেপচুয়ালি আলাদা হয় এবং একটা ম্যাচিং থাকে সেন্টেন্স গুলোর, রিপ্রেজেন্টেশন একটা ম্যাচিং থাকে, তাহলে 15 to 18 সেন্টেন্স ইজ মোর দ্যান এনাফ। হ্যাঁ, এটুকু লেখার জন্য যে সময় আমি পাবো, আহ, তাতে এইটুকু লেখাই কিন্তু আসলে পসিবল। ঠিক আছে, তো এবার আমরা চলে আসলে ফোকাস রাইটিং এর আইটেম ওয়াইজ বিষয়গুলোতে। আমি লেন্থ বলে দিলাম, এখন আমি প্রিপারেশন গুলো কিভাবে নিব। ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের ফোকাস রাইটিং গুলো আসে, যেমন ফ্ল্যাট কিছু একদম আইটেম আছে, রাইট অন এসে অন এনভায়রনমেন্টাল পলিউশন, সামথিং লাইক দ্যাট, অথবা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, অথবা লিবারেশন ওয়ার অফ 1971 সামথিং, এরকম একটা আসতে পারে। অথবা আসতে পারে ইন্টারনেটের উপর একটা রচনা লেখা, অথবা ইন্টারনেট ইন ব্যাংকিং। এরকম যে এই বিষয়গুলো হচ্ছে একদম ফ্ল্যাট একটা বিষয়। এখানে যেটা হয় যে এই ধরনের যখন রাইটিং আইটেম গুলো আসে, এখান থেকে খুব ভালো মার্কস গেইন করা একটু টাফ। এই ধরনের আইটেম গুলোর জন্য সবসময় যেটা করতে হয়, খুব ভালো ইংলিশ লিখতে হবে, খুব ভালো ইংলিশ, মানে ক্যাজুয়াল ইংলিশ না। হ্যাঁ, ভালো ইংলিশ বলতে যেখানে খুব স্ট্যান্ডার্ড কিছু ভোকাবুলারি আমি করতে পারবো এবং সেগুলোর খুব এক্সাক্ট ইউজ করতে পারবো। এর জন্য আসলে ওই যে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে কথা বলছিলেন, ফ্রি হ্যান্ড রাইটিং খুব খারাপ। রাইটিং কিন্তু ডেভেলপ করতে পারে আমার ওই যে পড়া থেকে। আপনি যখন পত্রিকা রেগুলার এরকম পড়ার অভ্যাস থাকবে, মানে 5 দিন ধরে বা 7 দিন ধরে একটা আর্টিকেল দিয়ে শুরু করেন, এক সময় দেখবেন ডেইলি একটা আর্টিকেল পড়তে পারছেন। ডেইলি, এটা খুব বেশি দিন লাগবে না, অনলি 1 মান্থ আপনি যদি এটা ট্রাই করতে থাকেন, তাহলে 1 মান্থ পরে দেখবেন আপনি একটা আর্টিকেল পড়ার আপনার সাহস হচ্ছে, যে একটা আর্টিকেল এমনি ইন্ডিভিজুয়ালি এখন পড়ে ফেলে। তো এই আর্টিকেল গুলো যখন পড়ার অভ্যাস থাকবে, তখন কিন্তু এই যে ডাল আইটেম গুলো আমি যেটা বলছি, যে একটু ফ্ল্যাট আইটেম, হ্যাঁ, এই 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 ইন্টারনেট ইন ব্যাংকিং বা ক্যারিয়ার ইন ব্যাংকিং, এই ধরনের একটা ফ্ল্যাট আইটেম গুলোতে যখন আমি লিখবো, আমি যেন ভালো ইংলিশ, মানে ভেরি গুড ইংলিশ, স্মার্ট ইংলিশ, ভালো শব্দ চয়ন আমি যেন করতে পারি, কাটাছেঁড়া যেন কম হয়। সবসময় রাইটিং এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, একেবারেই কোনো মানে ডাবল রাইটিং যেন না হয়। হ্যাঁ, এই লেখার সৌন্দর্য, এটা কিন্তু খুব বড় বিষয়। যে আমি 4 পাতা লিখে ফেললাম, কিন্তু আমি আমার লেখাটা কোনোটা ভাবে লেজিবল হচ্ছে না, বা একেবারে প্রেজেন্টেশন হয়েছে একেবারে খুব ক্যাজুয়াল, একেবারে নোংরা প্রেজেন্টেশন হয়েছে, দেখতে ভালো লাগছে না, এরকম লিখলে কিন্তু আসলে মার্কস ক্যারি করবেন না। মার্কস ক্যারি করতে গেলে আপনাকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে, হ্যাঁ, উইদাউট এরর কারেকশন, আপনাকে কিন্তু সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে, এটা খুব জরুরি। হ্যাঁ, এবার আমি একটু ফোকাস স্যার, রাইটিং, হ্যাঁ, আপনাকে একটু থামিয়ে দেই। sure. এমডি আশিকুর রহমান রানা নামে একজন বলছে, আই এম গ্রেটিটিউড টু শিশির ভাই বিকজ হি ইজ রিয়েলি অ্যান আউটস্ট্যান্ডিং মেন্টর হু হেল্প মি রিগার্ডিং জব প্রিপারেশন। হ্যাঁ, রানা, রানা অনেকদিন যোগাযোগ নাই রানা। ওনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, জি থ্যাংক ইউ কিপ্রিয়া ভেরি নামে মাচ। একজন লিখছে, লিখে কভার করতে পারি না, ওই যে টাইম ম্যানেজমেন্ট যেটা বলবেন স্যার। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট, ওই যে এটাই আপনি যদি, আপনাকে আমি একটু 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 আমি বলি যে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা আমি পরে আসবো। হ্যাঁ, বাকি বিষয়গুলো আমরা একটু আলোচনা করি, শেষ করি। আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে অবশ্যই পরে আসবো। তো যেটা বলছিলাম যে আসলে এই, হ্যাঁ, কাবিল আর কিছু বলতে চাচ্ছো? স্যার আরেকটা প্রশ্ন, রুহুল চন্দ্র রয় বলছেন, should we follow IELTS written pattern in English focus writing or any other standard format for it? আচ্ছা, আমি যাচ্ছি, আমি এই বিষয়টা যাচ্ছি, Focus আমি এই writing. বিষয়টা যাচ্ছি ফোকাস রাইটিং এর ক্ষেত্রে। ফোকাস রাইটিং এ যেটা বললাম যে একটা ডাল আইটেম, ওটা শেষ করে দিলাম। ওকে, এখন কিছু আইটেম আসলে একটু লজিক্যাল রাইটিং, হ্যাঁ, লজিক্যাল রাইটিং, কিছু আসে একটু ক্রিটিক্যাল রাইটিং। আমি একটু ক্রিটিক্যাল রাইটিংটা কি ধরনের, ক্রিটিক্যাল টাইপের রাইটিং গুলা, ক্রিটিক্যাল মানে কিন্তু জটিল টাইপের রাইটিংটা না, মানে ক্রিটিক্যালি আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ক্রিটিক্যালি বলতে হচ্ছে আপনি ওই যে এক্সপ্লেন করতে পারতে হবে আর কি, এটা হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালাইসিস। কথার কথা আপনাকে বললো যে আমাদের কারেন্ট ইয়ারের কথা ধরি, যে এই যে করোনা এফেক্টেড যে একটা টাইম,
যেখানে পুরো ইকোনমি একটা স্থবির অবস্থায় আছে, এখান থেকে আমরা 8% জিডিপি গেইন করতে পারবো কিনা। কথার কথা আমি বললাম যে বাংলাদেশ গভর্নমেন্ট, একদম উদাহরণ দিয়ে বলছি, জাস্ট একটা উদাহরণের পারপাসে, বাংলাদেশ গভর্নমেন্ট বলছে এই পরিস্থিতিতে আমাদের জিডিপি গেইন 6% হবে, আপনি কি মনে করেন? এরকম একটা প্রশ্ন সম্ভবত 2014 বাংলাদেশ ব্যাংক এডিতে এসেছিল। এডিবি বলেছে যে এরকম একটা জিডিপি রেট, এটা আমরা অ্যাচিভ করতে পারবো কিনা। এটাকে আমি এই বর্তমানের সময়ের সাথে একটু ই করে ইন্টাররিলেটেড করে একটু আলোচনা করি যে এই মুহূর্তে আমরা 6% গেইন করতে পারবো কিনা। এখন এটা যদি আপনি মানে ফোকাস রাইটিং এর জন্য যদি আমি সিলেক্ট করি যে এরকম একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, 6% গেইন করতে গেলে আপনাকে বুঝতে হবে আগে যে জিডিপি গেইন আসলে কখন হয়। যখন আমি আমার প্রোডাকশন বাড়াতে পারছি, হ্যাঁ, আমার এক্সপোর্ট বাড়ছে, আমার প্রোডাকশন বাড়ছে, তখন আমার জিডিপিটা বাড়ছে, তাই তো? আমার গত বছরের তুলনায় আরো 6% বেশি গেইন করতে হবে। 6% গেইন করতে গেলে আমার যে ভেরিয়েবলস গুলো আমার করবে, স্টিমুলেট করবে, এই ভেরিয়েবল গুলো যদি স্টিমুলেটিভ হয় তাহলে কিন্তু আমি গেইনটা ধরে রাখতে পারবো। এখন আমার এই যে করোনা পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল বিজনেস কিন্তু অলমোস্ট শাউট ডাউন হয়ে গেছিল একটা সময়। তো যে সময়টায় আমি আমার গার্মেন্টস গুলো বন্ধ আছে, আমি প্রোডাকশন করতে পারছি না, আমি এক্সপোর্ট করতে পারছি না, একটার পর একটা অর্ডার ক্যান্সেল হচ্ছে, হ্যাঁ, তার মানে হচ্ছে আমার প্রোডাকশন ডেফিনেটলি হ্যাম্পার করেছে। এটা সব সেক্টরেই করেছে। আমার মানে তখন যখন আমার প্রোডাকশন ফল করেছে, তার মানে হচ্ছে আমার টোটাল যে জিডিপি সাইজ সেটা ডেফিনেটলি ফল করেছে। তো এই পরিস্থিতির মধ্যে আমরা সেটা গেইন করতে নাও পারতে পারি, এরকম একটা বিষয়। তো এই এই আমরা কি পারবো কি পারবো না, এরকম একটা প্রশ্ন থাকে যে এই মুহূর্তে কি আমরা 6.5% বা 6% গ্রোথ কি করতে পারবো, এক্সপ্লেন। হ্যাঁ, এখন এই ধরনের প্রশ্নের অ্যান্সার আমরা কিভাবে করব? বিষয়টা হচ্ছে যে আপনি আহ, আহ, সরাসরি হ্যাঁতে চলে যেতে পারেন, সরাসরি নাতে চলে যেতে পারেন, আপনি মাঝামাঝিও থাকতে পারেন, তিনটা স্ট্যান্স আমরা নিতে পারি, যে কোনোটাই। এখন যে বিষয়টা আসলে সামনে হবে, হ্যাঁ, এখানে কিছু ফ্যাক্টরের সঙ্গে ইন্টার রিলেটেড। সব প্রশ্নের অ্যান্সার কিন্তু ডিরেক্টলি কখনো হ্যাঁ হয় না। হ্যাঁ, যেটা হয় সেটা হয়, সব প্রশ্নের অ্যান্সার কিন্তু হ্যাঁ হয় না। তো আপনি কিন্তু এটা মানে কন্ডিশনাল হিসাবে দিতে পারেন, আপনি মাঝামাঝি একটা অবস্থানে থাকতে পারেন, অথবা আপনি হ্যাঁও চলে যেতে পারেন, হ্যাঁ ডেফিনেটলি আমরা এটা করবো। তখন যখন আপনি হ্যাঁতে চলে যাবেন, তখন আপনি যখন লিখবেন, আপনার কিন্তু মাথায় থাকতে হবে যে 6.5% গেইন আমি এবছর করতে পারবো, তার মানে হচ্ছে আমাকে এই গেইন করার সপক্ষে যে ডাটাগুলো আমাকে এই ধরনের অ্যানালাইসিস এর মধ্যে দিয়ে যেতে হবে। আমি হয়তো হাতে গুনে 3 থেকে 4টা বা 5টা পয়েন্টের উপর 5টা সেন্টেন্স লিখবো, বা 7টা সেন্টেন্স লিখবো, বা 8টা সেন্টেন্স লিখবো, 5টা ফ্যাক্টরের উপর, যে আমার ইন্টারনাল যে মানে ইনভেস্টমেন্ট সেটা বেড়েছে। আমি যদি বলতে পারি আমার ইন্টারনাল ইনভেস্টমেন্ট বেড়েছে, আমার গত বছরের এই সময়ের তুলনায় আমার এক্সপোর্ট বেড়েছে, গত বছরের এই সময়ের তুলনায় আমার প্রোডাকশন বেড়েছে, দেন আমি বলতে পারি যে সমস্ত কিছু প্রোডাকশন সিস্টেম করোনাকালীন সময়েও ওকে আছে, আমার সবকিছু ট্রেন্ড গুলো ঠিক আছে, তো আমি এক্সপেক্ট করতে পারি আমি একটা ভালো গেইন করবো। আমি যখন নায়ের দিকে যাব, তখন আমাকে নেগেটিভ জিনিসগুলো বলতে হবে, যে না আমার এবার যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট সেটা ফল করেছে, আমার প্রোডাকশন ফল করেছে, আমার অসংখ্য এক্সপোর্ট যে ইয়েগুলো আছে সেগুলো ফল করেছে, ইন্ডিকেটরস গুলো ফল করেছে। তো আমার জন্য এখন আসলে একটা ভালো গেইন করা আমার জন্য এবছর স্ট্যাটিস্টিক্যালি এবং প্র্যাকটিক্যালি এর সাথে টাফ। তখন আমি বলতে পারি যে এটা খুব চ্যালেঞ্জিং। যখন আমি চ্যালেঞ্জিং বলছি, তখন আমি কিন্তু একটা নায়ের স্ট্যান্স নিচ্ছি। আমি যখন হোপফুল বলছি, বা আমি করছি যে আমি এটা পজিটিভের দিকে, যে না ওটা হতে পারে, তখন আমি এটা হোপফুলি বলতে পারি, হোপফুলি উই ক্যান গেইন। হ্যাঁ, এরকম একটা বিষয়। এই বিষয়গুলো একটু টেকনিক্যালি এক্সপ্লেন করতে হবে। আর বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলেছি যে একটা ফোকাস রাইটিং হতে পারে মাত্র 15টা সেন্টেন্স, 15 to 18 সেন্টেন্স। এই 18 সেন্টেন্সে আমি কিন্তু জিডিপি গ্রোথ 6% নিয়ে কথা বলছি। প্রথম সেন্টেন্স যদি আমি সুজলা সুফলা মানে এরকম একটা বাংলাদেশ দিয়ে শুরু করি, নদীমাতৃক বাংলাদেশ দিয়ে শুরু করি, তাহলে চলবে না। আমাকে এক্স্যাক্টলি প্রথম সেন্টেন্স থেকে, একদম ফার্স্ট সেন্টেন্স থেকে কিন্তু আমাকে যে মূল টপিকটা সেটাকে ক্র্যাক করতে হবে। কথার কথা আমাকে বললো যে 2030 সাল নাগাদ আমরা 12% গ্রোথে যেতে পারবো কিনা, 2030। এখন আমাদের 2020 চলছে, 2030-তে আমরা ডাবল ডিজিট গ্রোথে যেতে পারবো কিনা। আমার হাতে 10 বছর সময় আছে, আমার সামনে অনেক প্রসপেক্ট আছে, অনেক চ্যালেঞ্জ আছে, সেগুলো নিয়ে আমি 12% গ্রোথে যেতে পারবো কিনা। এখন আমি যেটা করব, আমি
বলতো যে হয়তো 5টা পয়েন্টে আমি জিনিসটাকে এক্সপ্লেন করব, যে আগামী 2002 থেকে 3 বছরের মধ্যে আমার ন্যাশনাল গ্রিডে হিউজ পরিমাণ ইলেকট্রিসিটি যোগ হচ্ছে। সো আমার যে জ্বালানির যে একটা ক্রাইসিস আছে, একটা ফুয়েল ক্রাইসিস আছে, সেটা আমি মিটিগেট করতে পারছি। আমার যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আস্তে আস্তে দুদক শক্তিশালী হচ্ছে, আমাদের আইনগুলো শক্তিশালী হচ্ছে, তো প্রাতিষ্ঠানিক কিছু সংস্কার হবে, তার ফলে আমার জিডিপি গ্রোথটাকে এটা বুস্ট আপ করবে। আমার হতে পারে ইন্টারনাল যে আমার যে হিউম্যান রিসোর্স আমার আপগ্রেড করছে, প্রতি বছর একটা ভালো হিউম্যান রিসোর্স আপগ্রেড করছে, তার ফলে আমার অনেক কস্ট সেভিং হচ্ছে, এটা আমার বুস্টিং করতে পারে। আমার হয়তো ফরেন রেমিটেন্স ইনফ্লো হচ্ছে, সুতরাং আমার ক্যাশ ইনজেকশন হবে, এটা আমার পজিটিভলি আমাকে করতে পারে। তো এরকম হয়তো 5টা পয়েন্ট আমি যখন বলবো, প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু বারবার বলতে হবে যে আমি আমার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট বাড়ছে, আমার ইলেকট্রিসিটি বাড়ছে। সো আমি বলতে পারি যে সামনে যে ইলেকট্রিসিটি যে ক্রাইসিস আছে সেটা আমি ফেস করবো না। সো আমার প্রোডাকশনটা অনেক স্মুথার হবে। সো আমার প্রোডাকশন যদি কন্টিনিউসলি রেজ করতে থাকে, তাহলে আমি 12% গেইন করতে পারবো। এই যে 12% গেইন করতে পারবো, এটা কিন্তু বারবার করে আমাকে কিন্তু হাইলাইট করতে হবে, প্রত্যেকটা আইটেমের সাথে আমাকে কিন্তু যোগ করে দিতে হবে। সো 12% গেইন আমরা 2030 সাল নাগাদ করতে পারবো। এই যে মানে অ্যাটাকিং দ্য মূল যে মানে মেইন সেন্টার পয়েন্ট, মানে আমার যে মূল আলোচনার যে বিষয়, সেটাকে বারবার কিন্তু আমাকে ট্র্যাক করতে হবে, যে 12% গ্রোথ 2030 তে আমরা অ্যাচিভ করতে পারবো, 12% গ্রোথ 2030 তে আমরা এটা হলে অ্যাচিভ করতে পারবো। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু, এই যে আমি 15টা সেন্টেন্স, আমাকে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু অ্যান্সার থাকতে হবে, আলাদা আলাদা অ্যান্সার থাকতে হবে। আমি আগের একটা সেন্টেন্সকে পরের সেন্টেন্সে কিন্তু আবার রিপিট করবো না। 15টা সেন্টেন্স আমি বলেছি হেলদি সেন্টেন্স হবে। হেলদি সেন্টেন্স মিন্স হচ্ছে 15টা সেন্টেন্স 15টা মেসেজ হবে। আপনি যদি এটা করতে পারেন, 15 to 18 সেন্টেন্স ইজ মোর দ্যান এনাফ, এবং এটাকে গুছিয়ে প্রেজেন্ট করতে পারলে এটা একটা ভালো অ্যান্সার। কাবিল। স্যার, একজন প্রশ্ন করছে যে ফোকাস রাইটিং এ আমরা যে তথ্য দিতে চাই, ওগুলো কি গ্রাফ আকারে পড়বো না নো 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 নো, একেবারে দরকার নেই, একেবারেই দরকার নেই, একেবারেই দরকার নেই। কারণ এখানে যে আসলে যে সময়টুকু দেওয়া হয়, এখানে বিষয়টা হচ্ছে আপনি ওই মূল কথাটাকে মানে এক্সপ্লেন করে ফেলবেন অল্প কিছু কথায়, অল্প কিছু সেন্টেন্সে। যে সময় পাবেন তার মাঝখানে আপনি গ্রাফ করার মতন আসলে ম্যাচিউর টাইম থাকে না। আর গ্রাফ হচ্ছে আপনার স্কেল টু দ্য পয়েন্ট, মানে ঠিক পয়েন্টিং না করতে পারলে ওই গ্রাফ আসলে খুব মিনিংফুল কিছু হয় না। আমি একটা বার ডায়াগ্রাম দিলাম, ঠিক আছে, এখন আমার 20 বেসিস পয়েন্টের যে ডিফারেন্স, এই পাশে যদি 20 বেসিস পয়েন্টের সেই ডিফারেন্স আমরা যদি না রাখতে পারি, তাহলে এটা কিন্তু প্রেজেন্টেবল কিছু হলো না, তাই না? আমি যখন গ্রাফ আঁকাবো, তখন তো আমাকে গ্রাফ পেপার আঁকাইতে হবে, নাহলে আমি ডাইমেনশন গুলো, আমি যে রেশিও গুলো, আমি গুলো বুঝবো কিভাবে? সো এটা খুব বেশি মিনিংফুল কিছু না, এটা খুব মার্কও গেইন করে না, বা এটা মানে এটা নিয়ে এটা করতে হবে আমাকে, গ্রাফ দিলে আমি ভালো মার্কস পাবো, বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, গ্রাফ দিতে পারেন, স্যার? আমি যদি সেই সময় আসলে আমার থাকবে না। হ্যাঁ, স্যার, আপনার সাথে আমিও একমত। আসলে গ্রাফ দিয়ে ফোকাস রাইটিং করা যায় না, ফোকাস রাইটিং এর সময়ও কম থাকে, প্লাস স্পেসও কম থাকে। সেক্ষেত্রে খুবই কম রচনার থাকে, ক্ষেত্রে ওটা খুব লিমিটেড রিসোর্স থাকে, রাইট। হ্যাঁ, ইফেক্টিভ। আমাকে আসলে মূল মূল বিষয়টাকে আমাকে এক্সপ্লেন করে ফেলতে হবে 15 থেকে 18টা সেন্টেন্সের মধ্যে, একেবারে শুরু থেকে আমার এটা মাথায় কিন্তু থাকবে। এখন আসলে প্রিপারেশন কিভাবে নিব, এবারে একটু এখানে আসছি। হ্যাঁ কাবিল, স্যার স্যার প্রিপারেশন ফর ফোকাস রাইটিং এর প্রিপারেশন কিভাবে নিব? ফোকাস জি রাইটিং স্যার। এর ক্ষেত্রে ওই যে ফ্রি হ্যান্ড রাইটিং আমি বলেছিলাম যে ফ্রি হ্যান্ড রাইটিং লাগে না। কারণ কি, যদি কারোর কাছে বিগত সালের প্রশ্নপত্রগুলোর কালেকশন থাকে, হ্যাঁ, এবং সে যদি প্রশ্নপত্রগুলো নিয়ে অ্যানালিসিস করে থাকে, দেখা যাবে প্রশ্নপত্রে কিন্তু একটা মোটামুটি একটা গন্ডি আছে, একটা স্কোপ আছে, এর মাঝখানে কোশ্চেন আসে, ব্যাংকিং সেক্টর নিয়ে কোশ্চেন আসে, বাংলাদেশের ইকোনমি নিয়ে কোশ্চেন আসে, কোন একটা জাতীয় ইস্যু নিয়ে কোশ্চেন আসে, কয়েকটা সেগমেন্ট আছে হাতে গোনা, এর মাঝখানে কিন্তু মোটামুটি জিনিসগুলো আটকা থাকে। এখন যদি বাংলাদেশের ইকোনমি নিয়ে আমি যদি 25টা গুড সেন্টেন্স একদম মাথার মধ্যে রাখি, বেশি না, 25 সেন্টেন্স, এবং ওই 25 সেন্টেন্স হবে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। যেমন কথার কথা হতে পারে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আসলে কি আমরা যেটা ওই ডাটার কথা বলি না, ডাটা হচ্ছে নিজে কথা বলে, মানে স্ট্যাটিস্টিক্স টক্স ইটসেলফ। হ্যাঁ, আমি যখন ডাটা দিব, তখন সেটা কিন্তু, আমি যখন একটা কথা বলবো, আমি সাপোজ আমি বললাম যে বাংলাদেশের ইকোনমি স্বাধীনতার পর থেকে অনেক এগিয়েছে। হ্যাঁ, 71 আমরা স্বাধীনতা পেয়েছি, এই যে 50 বছর পূর্তি আমরা করতে যাচ্ছি, 50 বছরে আমাদের ইকোনমি অনেক এগিয়েছে। ওই অনেক এগিয়েছে কিন্তু কিছুই রিপ্রেজেন্ট করে না। হ্যাঁ, কিন্তু আমি যদি এটা বলি যে 1972 আমার 6 বিলিয়নের বাজেট, এখন কথার কথা
300+ বিলিয়নে চলে গেছে আমাদের জিডিপি সাইজ, দেন এটা কিন্তু কিছুটা সেন্স করে যে 6 বিলিয়ন থেকে আমরা 300 বিলিয়নে চলে এসেছি। হ্যাঁ, আমি জাস্ট একটা মানে উদাহরণস্বরূপ বললাম। তাহলে যেটা হবে, এই যে একটা স্ট্যাটিস্টিক্স দিলাম যে 6 বিলিয়ন থেকে 300 বিলিয়নে পৌঁছে গেছি আমরা 50 ইয়ার্স এর মধ্যে, তখন কিন্তু এটা এটা মানে মিনিংফুল কিছু একটা হয়। আমরা তখন কিন্তু এটাই কিন্তু কথা বলে যে না, বাংলাদেশের ইকোনমি অনেক এগিয়েছে, এত পার্সেন্ট ইনক্রিজ করেছে, আমরা যেটা বলতে পারি, তখন কিন্তু এটা মিনিংফুল একটা সেন্টেন্স হয়। এই জন্য বলেছি যে ডাটা দিয়ে, সাপোর্টিভ ডাটা এবং রিলিভেন্ট ডাটা দিলাম তাহলে কিন্তু হলো না। হ্যাঁ, বাংলাদেশের ইকোনমি বোঝাচ্ছি, কথার কথা বাংলাদেশের এমন একটা দিলাম যে, অথবা খুব দুর্বল একটা পয়েন্ট দিলাম যে লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে। হ্যাঁ, ইকোনমির সাথে লাইফ এক্সপেক্টেন্সি একটা মানে সুদূর প্রসারী সম্পর্ক আছে, কিন্তু জিডিপি সাইজ দিয়ে যেমন ইকোনমি সাইজটা বোঝা যাবে, লাইফ এক্সপেক্টেন্সি দিয়ে কিন্তু আমি জিডিপি সাইজ বা ইকোনমি সাইজ আমি বুঝতে পারবো না। ঠিক আছে? তো আমি যে স্ট্যাটিস্টিক্সটা বা যে ডাটাটা আমি কানেক্ট করব সেটা কিন্তু রিলেভেন্ট হতে হবে, মিনিংফুল হতে হবে। ঠিক আছে? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সেন্টেন্স কেন আমি যেটা বলেছি, মানে মূল ফোকাস যে পয়েন্টটা প্রথম সেন্টেন্সে আমি ওখানে ক্র্যাক করব। ঠিক আছে? প্রথম সেন্টেন্সে কথার কথা বলা হলো যে প্রশ্ন, এটা খুব কমন প্রশ্ন আসতে পারে, বা এটা খুব সিম্পল মানে আসার মতনই কোশ্চেন। কথা কথা যে এই করোনাকালীন সময়ে ব্যাংকিং সেক্টরের ভূমিকা নিয়ে আলোচনা করো। খুব মানে একদম ওপেন একটা কোশ্চেন। এই কোশ্চেনটা মানে প্রিপারেশন নিয়ে এবং না নিয়ে লিখতে দিলে এক একজন এক এক রকম লিখবে আর কি। এটার উপর একটা বড় বই লেখা সম্ভব, কিন্তু এইটাকে একটা ফোকাস রেটিং এ নিয়ে আসা কিন্তু খুব কঠিন কাজ। হ্যাঁ, আমি 18টা সেন্টেন্সটা বলেছি, 15 থেকে 18টা সেন্টেন্সে কিন্তু এটা প্রেজেন্টেবল, প্রেজেন্ট করা পসিবল। তার জন্য কিন্তু এই প্রিপারেশনটা দরকার। আমি এই করোনাকালীন ব্যাংকিং সেক্টরের উপর 18টা সেন্টেন্স পিক করব, এটা হচ্ছে আমার প্রিপারেশন। এটা এই 18টা সেন্টেন্স পিক করতে গেলে দেখা গেল যে আমার 18 × 36টা আর্টিকেল পড়তে হচ্ছে, তারপরে আমি একটা প্রেজেন্টেবল একটা জিনিস আমি দাঁড় করাতে পারছি। এই 18টা সেন্টেন্স যদি আমি শুধুমাত্র মাথায় রাখি, তাহলে কিন্তু এটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে যখন কোশ্চেন আসবে, যাই আসুক, সেখানে কিন্তু সুইটেবল হলে আমরা কিন্তু কাজে লাগিয়ে ফেলতে পারবো। এখন আমি এই প্রশ্নটা কিভাবে ক্র্যাক করব? এখন আমি যদি বলি যে করোনার এই সংকটকালীন সময়ে পুলিশ, আনসার, বিজিবি এদের পাশাপাশি বাংলাদেশের ব্যাংকাররা ফ্রন্ট লাইনার হিসাবে জাতিকে সেবা দিয়ে গেছে, এই সেন্টেন্সটা খুব পুয়ার একটা সেন্টেন্স শুরুর জন্য। ঠিক আছে? এটা খুব পুয়ার একটা সেন্টেন্স। আমি যেটা বলেছি হেলদি সেন্টেন্স হতে হবে, ইনফরমেটিভ সেন্টেন্স হতে হবে। তাহলে এটা আমরা কিভাবে শুরু করতে পারি? কথা কথা বলতে পারি যে হ্যাঁ, ওই যে যেটা বলেছে ওটাকেও আমরা নিয়ে আসতে পারি, ওটাকে ছোট্ট একটা পার্ট হিসেবে, যে এতজন ব্যাংকার দরকার নেই, এত কোটি টাকার স্টিমুলাস যে প্যাকেজ গুলো ঘোষণা করা হয়েছে গভর্নমেন্ট থেকে, এগুলা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে ব্যাংকাররা। আমি প্রথম সেন্টেন্সে এই জিনিসটা নিয়ে আসি, একদম ফার্স্ট সেন্টেন্সে এটা কিন্তু আমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে যে করোনা সংকটকালীন সময়ে জীবনের সাথে যুদ্ধ বা জীবনকে বাজি রেখে শুধু নয়, করোনা পরবর্তীকালীন এত হাজার কোটি টাকার প্যাকেজ ইমপ্লিমেন্ট করার দায়িত্ব নিয়ে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে ব্যাংকাররা। প্রথম সেন্টেন্সে যদি আমি এটা বলে দিই, তাহলে দেখো যে করোনাকালীন সময়ে ব্যাংকারদের ভূমিকা প্রথম সেন্টেন্সে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আমি পরের যে সেন্টেন্সটা আনবো সেটাও কিন্তু আমাকে নতুন কিছু অ্যাড করবে। এভাবে যদি আমি 15 থেকে 18টা সেন্টেন্স আমি গুছিয়ে ফেলতে পারি, তথ্য দিয়ে এবং উপাত্ত দিয়ে এবং সুন্দর ভাষা দিয়ে। শুধু তথ্য উপাত্ত দিলে কিন্তু খুব বেশি মেকানিক্যাল লাগে, শুধু তথ্য উপাত্ত না, এর সঙ্গে কিন্তু সুন্দর ল্যাঙ্গুয়েজ নিয়ে আসতে হবে। হ্যাঁ, সুন্দর ল্যাঙ্গুয়েজ নিয়ে এসে এটাকে একটা সুন্দর রাইটিং এ দাঁড় করাতে হবে, তাহলে এটা একটা গুড রাইটিং হবে, সেখান থেকে একটা ভালো মার্কস আশা করা যাবে। ঠিক আছে স্যার, কাবিল? হ্যাঁ। ইয়া নামে একজন, আমি বলতেছি স্যার, রেজাউল করিম রাজু নামে একজন বলছে 15 থেকে 18 সেন্টেন্স এর জন্য কত সময় রাখলে ভালো, কি পরিমাণ এখন সময় সে লাগে? এটা এটা একটু এভারেজ করে নিতে পারি। হ্যাঁ, আমি মোটামুটি তুমি ধরতে পারো যে 120 মিনিট, তো তাহলে 10 মার্কের জন্য 6 মিনিট, এরকম নাকি রেশিওটা? এরকমই 200 মার্ক। হ্যাঁ, 10 মিনিট মানে তোমার 10 মার্কের জন্য 6 মিনিট। তুমি এভারেজ ধরো, তাহলে একটা রাইটিং এর জন্য মার্কস কত থাকে? 20 মার্ক থাকে স্যার, বা 25 মার্ক থাকে, 30 মার্কও থাকে অনেক ক্ষেত্রে। 30 মার্কও থাকতে পারে, রাইট? 30 মার্কসও থাকতে পারে। সেক্ষেত্রে তুমি রেশিও মেনটেন করে ধরবা। তুমি যখন 30 মার্কের রাইটিং থাকে তখন তখন তোমার একটু স্পেস বেশি থাকবে, কিন্তু এটা ডিপেন্ড করবে কিন্তু টাইমের হাতে। ঠিক আছে? শুধুমাত্র যে তুমি অনেক বড় লিখলা, বিষয়টা কিন্তু বড় লেখা না, কোয়ালিটি লিখতে হবে।
এটা কিন্তু সবার আগে ইম্পর্টেন্ট। সাইজের চেয়ে কিন্তু কোয়ালিটি মানে ম্যাটার করবে, ঠিক আছে? 18টা সেন্টেন্স লিখলে কিন্তু 2 পৃষ্ঠা হয়, আরো বেশি হয় যদি লেখা বড় হয়, আর বেশি হতে পারে। তাহলে এটা কিন্তু এনাফ। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে আমি অনেক দ্রুত লিখলাম এবং লেখাগুলো লেজিবল হলো না, লেখাগুলো মানে কমিউনিকেটিভ হলো না, প্রেজেন্টেশনটা কমিউনিকেটিভ হলো না, হ্যাঁ, তাহলে কিন্তু জিনিসটা ইয়ে হলো না, মানে কি বলা যায়, তাহলে কিন্তু জিনিসটা কোয়ালিটি হলো না। কোয়ালিটি এনশিওর করতে গেলে কাবিল, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। হ্যাঁ, কোয়ালিটি এনশিওর করতে গেলে যেটা করতে হবে যে আমাকে অল্প লিখতে হবে এবং সেটা আহ, তথ্যবহুল হতে হবে, সবসময় খুব তথ্যবহুল হতে হবে। হ্যাঁ, স্যার প্রশ্নটা ছিল হচ্ছে কি যে পারি। মানে সময়টা কি পরিমাণ রাখবে আসলে, এই এই ক্ষেত্রে আমি যেটা বলি স্যার, যে সময়টা পেছনের দিকে মানে শেষের দিকে রাখা, তো এটা ওইগুলো ক্যাপচার করে যতটুকু সময় আসলে রাখা যায়, 10 মিনিট রাখা যেতে পারে স্যার। হ্যাঁ, এটা লেখা কিন্তু বেশ সেন্টেন্স গুলো মাথা থাকতে হবে আর কি। সেন্টেন্স গুলো যে আমি মেক করে নিই, তাহলে কিন্তু দুর্বল হবে। প্রিপারেশন মানে হচ্ছে কিন্তু থাকবে, এটা মানে হচ্ছে প্রিপারেশন। আর প্রিপারেশন ছাড়া পরীক্ষা দেওয়া হচ্ছে আমি যেটা মনে আসলো একটার পর একটা নিজের মতো করে লিখে গেলাম। যদি আমি রিটার্নের প্রিপারেশন নিয়ে ফোকাস নেই, তো প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু ওই আমাকে রাইট আপ গুলো মাথা থাকতে হবে, সেন্টেন্স গুলো কিন্তু আগে থেকে মেড সেন্টেন্স গুলো মাথা থাকতে হবে, তথ্যপত্র গুলো কিন্তু মাথা থাকতে হবে, এবং প্রেজেন্টেবল হতে হবে। সবকিছু মিলিয়ে 10 মিনিটে সেই বেস্ট টাফ, এটাই লেখা টাফ। সো এটার বেশি যাওয়ার দরকার নেই। সৌন্দর্য কিন্তু, লেখার সৌন্দর্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ছোট্ট একটু করে খালি নিজের কথা বলি, আমি আমার লাইফে অনেক মার্কস চুরি করেছি শুধুমাত্র আহ, সুন্দর লেখা দিয়ে এবং সুন্দর প্রেজেন্টেশন দিয়ে। হ্যাঁ, মানে মানে এটা এক্সট্রা কিছু ক্যারি করে, সবসময় এটা এক্সট্রা কিছু ক্যারি করে। সুন্দর লেখা এবং স্পষ্ট প্রেজেন্টেশনটা লেখা। যদি সুন্দর হয়, লেজি এবং লেখার মধ্যে তাড়াহুড়া, আমার মধ্যে ওই মানে একটা তাড়াহুড়া এটা কিন্তু থাকবে না। তাড়াহুড়াটা করলে লেখাটা সৌন্দর্য নষ্ট হয়, প্রেজেন্টেশনটা সুন্দর হয় না। তো আমার এটা মাথায় স্যার, থাকবে, আমি খুব ঠান্ডা মাথায় স্যার একজন গোনা জানতে 18টা চাচ্ছে, সেন্টেন্স লিখবো। জি। প্রান্ত রায় নামে একজন জানতে চাচ্ছে যে ল্যাক অফ কনফিডেন্স সেন্টেন্স মেকিং এ হাউ ক্যান আই ইমপ্রুভ, মানে ওনার কনফিডেন্সের খুব অভাব, সেক্ষেত্রে কি করতে পারে? কনফিডেন্সের তো দরকার নেই। এখন তুমি কেউ কেউ যদি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে যায়, স্যার আপনি কেন জানি রাইটিং লিখতে গেলে আটকে তোমাকে যাচ্ছেন যদি স্যার, একজন একটু ভিডিওটা আটকে যাচ্ছে স্যার। আটকে যাচ্ছে, এখন ঠিক আছে কি? জি স্যার, কেন যেন আটকে যাচ্ছে স্যার, নেটওয়ার্কের ঠিক প্রবলেম। আছে, তুমি আমাকে একটা এনশিওর করো ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে এখন? এখন ঠিক আছে স্যার, দেখাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে কনফিডেন্সটা আসবে কিন্তু যে প্রিপারেশন থেকে। আমি যদি প্রিপেয়ার থাকি, তাহলে কিন্তু কনফিডেন্স চলে আসবে। আমি যেটা বলেছি, প্রিপারেশন মানে হচ্ছে আমার মাথায় কিছু প্রিলোডেড কিছু রাইটিং থাকবে, প্রিলোডেড রাইটিং, প্রিলোডেড কিন্তু কিছু সেন্টেন্স থাকবে, এবং আমি আমার এই প্রিলোডেড সেন্টেন্স গুলাকে ইউজ করে কিন্তু আমার রাইটিং গুলাকে লিখবো। হ্যাঁ, এরকম যদি আমার মাথায় 50টা 50টা যদি প্রিলোডেড আইটেম থাকে বা সেন্টেন্স থাকে, তথ্য থাকে, এবং মোটামুটি আমি যখন লিখবো ঠিক ওই ল্যাঙ্গুয়েজে লিখবো, এরকম যদি একটা প্রিপারেশন থাকে, রাইটিংটা ম্যাচিউর হয়ে যায়। এটা একটু ট্রাই করলে এটা নিজে তৈরি করে ফেলতে পারবে, নিজের মতো করে নিজে তৈরি করে ফেলতে পারবে। আমার কথা কি স্পষ্ট হচ্ছে, শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, এখন সমস্যা কেটে গেছে। আচ্ছা, তো সম্ভব, এই সময়ের মধ্যে সম্ভব, যদি আমি যদি মেন্টালি প্রিপেয়ার থাকি তাহলে সম্ভব। স্যার গ্যাপে একটু বলে নিই স্যার, এমডি রিয়াজ নামে একজন বলছে, হ্যালো ব্রাদার, আপনাকে এভাবে সরাসরি পেয়ে খুব উপকৃত হচ্ছি। ফোকাস রাইটিং এর ব্যাপারে কিভাবে প্রিপারেশন নেওয়া যায় বলতেছিলেন, পত্রিকা বা গাইড বুক থেকে কিভাবে এত
টপিকস মুখস্থ করা বা নোট করে পড়া যায়? ধন্যবাদ। মানে এইগুলো সম্পর্কে জানতে চাচ্ছি আর কি, যে নোট করে পড়বে কিনা, কিংবা আমি যেটা বললাম আসলে নোট করব, কিন্তু আমি রাইটিং না। আমি কিন্তু নোট ডাটা। কোনো হ্যাঁ, আমি কিছু ডাটা এবং কিছু সেন্টেন্স, হেলদি কিছু সেন্টেন্স, যে সেন্টেন্স গুলো আমার লেখাটাকেই চেঞ্জ করে দিবে। ঠিক আছে? আর যেটা হয়, সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা আমি একটু আগেও একবার বলেছি, আবার একবার রিপিট করি, লেখা যেন মেকানিক্যাল না হয়। লেখার সাথে কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। আমি যেন শুধুমাত্র সেটাকে স্ট্যাটিস্টিক্স দিয়ে একটা মেকানিক্যাল করে না ফেলি। হ্যাঁ, লেখার মধ্যে কিন্তু প্রাণ থাকতে হবে। লেখা কিন্তু শুধুমাত্র তথ্য প্রেজেন্টেশন না। হ্যাঁ, লেখার মধ্যে কিন্তু যদি আমাকে বলা হয় যে 7% গ্রোথ করতে পারবো কিনা, এখানে কিন্তু আমার অনেক আবেগ যোগ করার সুযোগ আছে। হ্যাঁ, যে বিগত বছরগুলো বা বিগত দশকগুলো আমাদের যে ট্রেন্ড, সেখানে আমাদের যে পারফরমেন্স, হ্যাঁ, আমাদের যে গ্রোয়িং যে টেন্ডেন্সি, এটা কিন্তু আমাকে বুস্ট আপ করবে সামনের দিকে নেওয়া। এই ধরনের যে ল্যাঙ্গুয়েজ গুলা, এটাকে যদি আমি আমার লেখার মধ্যে কিন্তু এই কনফিডেন্সটা আমি ফুটিয়ে তুলতে পারি। শব্দ চয়ন গুলা, ওখানে কিন্তু কিছু শব্দ আসবে একটু সামথিং মানে সিনেমাটিক টাইপের, বা একটু যেটা কি বলবো, যে লেখাটাকে একটু এক্সট্রা একটু ব্রাইটনেস দিবে। হ্যাঁ, একটু চার্ম করবে লেখাটাকে। এই ধরনের লেখা কিন্তু আসবে। হ্যাঁ, এই ধরনের ওয়ার্ড কিন্তু কিছু আসবে। শুধুমাত্র যেন ডাটা দিয়ে ভরে না ফেলি, এটাকে কিছুটা হিউম্যান টাচ যেন আমরা দিতে পারি। লেখাটার মধ্যে কিছুটা লিটারেচার টাচ যেন থাকে, সেখানে লেখার মধ্যে কিন্তু কিছুটা আবেগ থাকে। যুক্তি তো ডেফিনেটলি, সাথে কিন্তু কিছু আবেগ থাকতে হবে। মানে সহজ কথায় হচ্ছে, একটা সুন্দর মেকআপের মধ্যে নিতে হবে লেখাটাকে, একটা ভালো মেকআপ দিতে হবে, হিউম্যান থাকবে, যেটা মেকানিক্যাল লেখা না, এটা একটা হিউম্যান থাকবে। এই ধরনের বিষয়গুলো একটু, ফ্লেভার গুলো অ্যাড করতে পারলে লেখাটা সুন্দর হয়ে যায়। আমি অসংখ্য রাইটিং মাথায় রাখবো না, আমি পিক করে কিছু জিনিস মাথায় রাখবো, রাইটিং গুলোকে এগুলো ইউজ করে সুন্দর করে ফেলবো, এটা। এবং বারবার একটা কথা বলি, যে মূল যে টপিক, আমাকে কিন্তু বারবার ওখানে ফিরে যেতে হবে। 7% গ্রোথের কথা বললে, প্রত্যেকটা প্যারা শেষে প্রত্যেকটা লজিকের সাথে আমার যোগ করে দিতে হবে 7% গ্রোথ অ্যাচিভেবল অথবা নট অ্যাচিভেবল, যেভাবে লিখি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ওটা যোগ করে দিলে, তখন লেখাটা পড়লে বোঝা যাবে না যে যে লিখেছে সে ইনফোকাস ছিল। ফোকাস রাইটিং মানে কি? মূল যে বিষয়টাকে সেটাকে ফোকাস করে এটাকে এক্সপ্লেন করা। হ্যাঁ, আমি যখন বারবার ওই সেন্টেন্সটাকে, মূল পয়েন্টটাকে হিট করব, তখন ওইটাকে মানে বোঝা যাবে যে আমি ওখানে ফোকাস ছিলাম। একটা লেখা বা একটা প্রশ্ন পাওয়ার পরপরই আমি আন্ডারলাইন করে ফেলবো যে মূল আমার হাইলাইটিং এরিয়া কোনটা। 2030 সাল নাগাদ বাংলাদেশ 12% গ্রোথ করতে পারবে কিনা, তাহলে দেখো এখানে আমি একটু হাইলাইট করে 2030 সাল নাগাদ, মানে আমার এখানে টাইম লাইন হচ্ছে 10 ইয়ার্স, আমার গ্রোথ 12%, আমি নিচে আন্ডারলাইন করবো আমার কারেন্ট গ্রোথ হচ্ছে 8%। তো আমার 4% গ্রোথ বাড়াতে হবে আমার লেখার টেকনিক বা আমার লেখার আইটেম গুলো যেন আসে, যে 10 বছরে যে এই গ্রোথটা আমরা পাইপলাইনে যোগ করতে পারি কিনা। এইভাবেই মূল ফোকাসের জন্য আমার রাইটিং সবসময় থাকে, এটা আর কি। স্যার, একজন প্রশ্ন করছে, শাহেদ সালে নামে একজন, স্মার্ট ইংলিশ কিভাবে লেখা যায় স্যার? ওই তো স্মার্ট ইংলিশও হচ্ছে এই যে প্রিপারেশন নিয়ে, যে আমি কিছু স্মার্ট ওয়ার্ড পিক করব। ঠিক আছে, আমি কিছু স্মার্ট ওয়ার্ড পিক করব, আমি কিছু স্মার্ট জার্গন শিখবো। হুম, আমি কিছু ফ্রেজ এন্ড ইডিয়ম শিখবো, যেগুলোকে আমরা অনেক কানেক্টর গুলো ইউজ করি না, কানেক্টর বলতে আমরা বিভিন্ন ধরনের কনজাংশন গুলো ইউজ করি বা পার্টিসিপলস গুলো ইউজ করি। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে দেখবো যে অনেক অনেক মজার মজার, হ্যাঁ, অনেক মজার মজার কিছু ফ্রেজাল টার্মস আছে। এই ফ্রেজাল টার্মস গুলো যখন আমি ইউজ করবো, আধুনিক কিছু ফ্রেজ আসছে যেগুলো এই পত্রিকাগুলো পড়লে বা টাইমস বা ইকোনমি ইয়াগুলোর মতো পড়লে, এই আধুনিক টার্মিনোলজি শেখা যায়, এক্সপ্রেশনস গুলো শেখা যায়। হ্যাঁ, এইগুলো যদি ইউজ করা যায়, তাহলে লেখাগুলো আসলে ওই যে সুন্দর হয় দেখতে বা পড়তে, বা মনে হয় ম্যাচিউরড। হ্যাঁ, কোয়ালিটি রাইটিং হয়। এগুলো বলেছি যে অল্প অল্প করে রেগুলার প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো নিজের মধ্যে নিয়ে আসতে হবে। এবং একটা জিনিস যখন শিখবো, তখন ওই জিনিসটা আমি কিন্তু আবার হোমওয়ার্ক যখন করব, তখন কিন্তু একটু মানে অ্যাপ্লাই করতে হবে। আমি যদি অ্যাপ্লিকেশনটা না শিখি, তাহলে কিন্তু পরীক্ষা হলে কিন্তু ওই কথাগুলো আসবে না, ওই এক্সপ্রেশনস গুলো আসবে না। ট্রান্সলেশন এবং ফোকাস রাইটিং এ ভালো করতে গেলে এই ধরনের আধুনিক এক্সপ্রেশনস গুলা এবং স্মার্ট এক্সপ্রেশনস গুলা, এই যেগুলো যখন করতে পারবো, তখন রাইটিং গুলা স্মার্ট হয়ে যাবে। স্যার, একজন একটা প্রশ্ন আমরা করছে। খুব সাধারণ কথা বলতে পারি। হ্যাঁ, 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 স্যার, হ্যাঁ, বলো।
আহ, বলো। আসিয়া আক্তার জেরিন নামে একজন আপনাকে সালাম জানাইছে। আসসালামু আলাইকুম, শিশির ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। রিটেনের ক্ষেত্রে কি পয়েন্ট আকারে লিখা ভালো নাকি প্যারা আকারে, এটা আসলে অনেকে জানতে চায়। যে পয়েন্ট আকারে লিখবে, মানে সে ভূমিকা দিল, ভূমিকাতে সে কোনো কিছু ইন্ট্রোডাকশন বা ভূমিকা উল্লেখ করলো না, আহ, কিন্তু পরবর্তীতে সে কি পয়েন্ট আকারে লিখবে না প্যারা আকারে লিখে যাবে, ছোট ছোট প্যারা আকারে লিখে যাবে? পয়েন্টে একটা ইয়ে আছে, পয়েন্টের ক্ষেত্রে একটা মানে ব্যাড কনসিকুয়েন্স হচ্ছে, কথার কথা যে আমি 3টা বা 4টা পয়েন্ট পিক করলাম, কিন্তু যে এক্সামিনার সে আলাদা করে একটা পয়েন্ট এক্সপেক্ট করছে, সে পয়েন্টটা নাই, মিসিং এনিওয়ে, হ্যাঁ, তখন কিন্তু জিনিসটা দুর্বল হয়ে যায়। আর পয়েন্ট এত অল্প লেখার মধ্যে পয়েন্ট আমরা কেন করি, আসলে পয়েন্টের উদ্দেশ্যটা কি? যে কোনো রাইটিং এর ক্ষেত্রে আমরা পয়েন্টটা করি হচ্ছে একটু হাইলাইট করার জন্য, তাই না? তাছাড়া তো পড়লে তো সবই বোঝা যেত। এখানে একটা পয়েন্ট দেওয়া মানে হচ্ছে কি, আমি এখন এটা নিয়ে আলোচনা করছি। আর হ্যাঁ, আমি একটু অ্যাড করি। ওভার, হ্যাঁ শিওর। স্যার, মানে আপনি বলতে চাচ্ছেন যে পয়েন্ট যদি দেয় তাহলে এক্সামিনার সহজেই বুঝে যায় যে এই পয়েন্টটা মিসিং করে গেছে, সে সে মিসিং করে হ্যাঁ, ফেলছে। মানে এক্স্যাক্টলি, ওনার ব্রেনে এক্স্যাক্টলি। চলে আসে যে মানে আসলে সে এই যদি পয়েন্টটা তার নিয়ে তো আলোচনা করে নাই। তার যদি, হ্যাঁ, তার যদি তার কাছে যদি কোনো এক্সপেকটেশন থাকে যে সে চাচ্ছে এরকম একটা পয়েন্ট আসার কথা, কিন্তু সে 4টা পয়েন্ট পরে দেখলো সে তার মধ্যে নাই, অথচ কথাগুলো হয়তো ভিতরে আছে কিন্তু পয়েন্টিংটা হয় নাই। আমি এটা বলেছি আর কি, পয়েন্টিংটা করার দরকার নেই, এত ছোট রাইটিং এর মধ্যে পয়েন্টিং দরকার নেই। তবে সেপারেট সেপারেট আইডিয়া গুলোকে সেপারেট সেপারেট প্যারায় লেখা যেতে পারে। আমি একটু উদাহরণ দিব, ছোট্ট একটু উদাহরণ দিয়ে বলি। ওই যে উদাহরণটা বারবার নিয়ে আসছি, 2030 সাল নাগাদ আমরা 12% গ্রোথ করতে পারবো কিনা, তাহলে এর মধ্যে হয়তো আমরা 4টা বা হার্ডলি 5টা পয়েন্ট নিয়ে আসবো। পয়েন্ট গুলো হবে প্রত্যেকটা সেন্টেন্স আকারে, বাট আলাদা আলাদা প্যারা করে। যে কথা কথা আহ, আমার এনার্জি ক্রাইসিস যেটা ছিল 2025 সাল নাগাদ, আমার ন্যাশনাল গ্রিডে এত পরিমাণ বিদ্যুৎ যোগ হওয়ার পরে আমার কোনো ক্রাইসিস থাকবে না বলে এটা আমার প্রোডাকশনকে বুস্ট আপ করে 2030 সাল নাগাদ আমি 12% গ্রোথে চলে যেতে পারবো। এই যে একটা সেন্টেন্সে আমি কিন্তু বলে দিলাম, এটা একটা প্যারা হতে পারে। পরে পরের সেন্টেন্সে প্যারাটা যে আহ, আহ, দুদক আহ, বা জুডিশিয়ারি, হ্যাঁ, এগুলো স্ট্রেনদেন যখন হচ্ছে, আমরা এক্সপেক্ট করতে পারি কিছু মানে সংস্কার হবে, প্রাতিষ্ঠানিক সংস্কার গুলো হবে। তার ফলে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি পাবে, দুর্নীতি কমলে আমার ইকোনমিটা বুস্ট আপ করতে পারে 2030 সাল নাগাদ 12%। এটা একটা এই যে আমি প্রথম কিন্তু এনার্জি ক্রাইসিস এর করলাম, এনার্জি সাফিসিয়েন্সির কথা বললাম, পরে আমি যে অ্যাডমিনিস্ট্রেটিভ বা বিভিন্ন ধরনের এগুলার চেঞ্জের কথা বললাম। হ্যাঁ, এই যে আলাদা কনসেপ্ট আমি আলাদা আলাদা প্যারা করে কিন্তু দিতে বলা দরকার নেই যে এটা এখানে আবার একটা, এটা দরকার নেই, এটা না করাই বেটার। আমার কাছে এত স্বল্প পরিসরে এটা খুব বেশি এ মনে হয় না। এটা যদি আমি যদি 3 ঘন্টার একটা রচনা লিখতাম, দেন হ্যাঁ, তখন আমি এখানে 20টা পয়েন্ট পিক করতাম। 20টা পয়েন্ট মানে আলাদা আলাদা ভাবে কনসেপচুয়ালি বোঝানোর জন্য, ওটা আমার জন্য প্রেজেন্টেশনে সহজ হতো, এক্সামিনারে বুঝতে সহজ হতো। কিন্তু এত অল্প পরিসরে যেখানে 2 পৃষ্ঠায় 18-20টা সেন্টেন্স আমাকে শেষ করে দিতে হচ্ছে, এখানে আমার ধারণা আমার মনে হাইলাইট পয়েন্ট না দিয়ে আলাদা 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 প্যারায় লেখাটাই বেটার। আরেকটা মনে হয় তুমি আমাকে একটা কোশ্চেন বলেছিলে যে আলাদা আলাদা যে কোনো কালি ইউজ করা ঠিক কিনা, দরকার জি কি? স্যার, মেক ইট অনেকে কালি সিম্পল। ইউজ আর করতে কালি চায়। ইউজ করার মতন সময় পাবেন কোথায়? আমি আলাদা কালি ইউজ করার তো আমি তো কোনো টাইমই দেখি না। 12 স্যার, স্যার আপনার মিনিটে নেটওয়ার্কে 10 মেবি মিনিট আমাকে প্রবলেম আছে। notification না, এটা তো এটা দিয়ে আটকে যাচ্ছে স্যার। বিউটিফিকেশন হয় না। বিউটিফিকেশন স্যার, একটাই, হ্যাঁ, প্রেজেন্ট, এটা হচ্ছে বিউটিফিকেশন। স্যার স্যার কিছু কমেন্টস মিসিং হয়ে গেছে, ওগুলো একটু পরে শোনাই স্যার আপনাকে। যেমন রবিউল ইসলাম রবি বলছেন যে শিওর শিওর। ব্যাংকের মৌখিক পরীক্ষায় কি ফেল করায় জানতে চাই স্যার। উনি জানতে চাইছে হ্যাঁ আসলে আমরা হ্যাঁ, ফেল করালো, মৌখিক পরীক্ষা হ্যাঁ নিয়ে আলোচনা করতেছি না, তারপরেও হ্যাঁ স্যার হ্যাঁ যদি এই প্রশ্নটার উত্তর দিতেন হ্যাঁ যে ব্যাংকের মৌখিক পরীক্ষা ফেল করে। হ্যাঁ, না ডেফিনেটলি, যেটা পরীক্ষা যেখানে আছে সেখানে পাস ফেল ডেফিনেটলি আছে, যেখানে পরীক্ষা আছে সেখানে তো স্যার, ডেফিনেটলি পাস ফেল আছে। কথার আমরা কথা মানে আমি কিন্তু এটা কোনো, আমি কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি না। আপনি
কথা কথা ভাইবা বোর্ড এটা কোনো ব্যাপার না, যে কোনো একটা ভাইবার কথা বলছি। আপনি রিটেন দিয়ে এসেছেন, আপনি ভালো মার্কস পেয়েছেন, কিন্তু ভাইবা বোর্ডে আসার পরে আপনার অ্যাটিটিউড দেখা গেল যে কথা কথা আপনি কোন একটা কিন্তু আপনার অ্যাটিটিউড এত রাফ যেটা কাস্টমার সার্ভিস আপনাকে দেওয়া হবে না। হ্যাঁ, ভাইবা বোর্ড মনে করছে যে এই চেহারা, এই ল্যাঙ্গুয়েজ, এই এক্সপ্রেশনস দিয়ে তাদের মানে ফুলফিলমেন্ট হবে না তাদের এক্সপেকটেশন, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে বাদ দিবে, সেক্ষেত্রে আপনাকে ফেল করাবে। তো এই যে একটা সিমুলেশন বললাম আর কি, তো ফেল তো ডেফিনেটলি আছে, ভাই ভাই অবশ্যই ফেল করে এবং ভালো অংশ কিন্তু ফেল করে। হ্যাঁ, ভালো অংশই ফেল করে, ফেল অবশ্যই করতে পারে। স্যার, নাদিয়া আক্তার নামে হ্যাঁ, একজন প্রশ্ন শুনতে পাচ্ছি। করছে। স্যার, নাদিয়া আক্তার নামে একজন প্রশ্ন করছে, সদ্য হ্যাঁ অনার্স বলো। শেষ করেছি, হ্যাঁ বলো। একদম জিরো প্রিপারেশন লেভেল, বয়স প্রায় 25 হয়ে গেছে, কিভাবে কোন বই ফলো করে একটা ভালো প্রিপারেশন নিয়ে চাকরি পেতে পারি, শিশির ভাইয়ের কাছে থেকে মূল্যবান পরামর্শ আশা করছি। স্যার, আমি আগে বলে নেই, উনি বলছে যে সদ্য অনার্স শেষ করছে, আর 25 বছর হয়ে গেছে। 25 বছর তো একদম অল্প বয়স, আরো অনেক সময় আছে ওনার হাতে, 5 বছর বয়স হাতে আছে। কিভাবে কি বই ফলো করলে উনি ভালো প্রিপারেশন নিতে পারবে? উনি হয়তো প্রিলি লেভেলের কথা বলছে বা রিটেন হয়তো হতে পারে। তো এটা অনেকের প্রশ্ন আমি থাকে যে উনি একদম আসলে শূন্য থেকে শুরু পুরোটাই করবো। একটা, হ্যাঁ, পুরোটা মিলে একটা প্রশ্ন করেছে। অ্যান্সারটা আসলে আমি আমি বলি যে প্রিপারেশন শুরু করা উচিত প্রশ্নপত্র দিয়ে। হ্যাঁ, সবার আগে প্রশ্নপত্র সলিউশন সলভ করতে করা। বলি নাই, প্রশ্নপত্র রিভিউ করতে বলবো। হ্যাঁ, প্রশ্ন যে রিভিউ করে যে শুরু করবে সে আসলে নিজে গাইডলাইন পেয়ে যাবে যে কি করতে হবে, কোথা থেকে করতে হবে, সেটা পরের প্রশ্ন, এটা আমি পরে আসি। এখন আপনি ব্যাংকের যদি প্রিপারেশন নিতে চান বা ব্যাংকের জন্য পরীক্ষা দিতে চান, ব্যাংক রিক্রুটমেন্টের জন্য আপনাকে যেটা করতে হবে যে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন গুলো আছে এরকম একটা কোশ্চেন পেপার নিয়ে বসেন। আপনি দেখেন সেখানে এমসিকিউ পার্ট আছে, সেখানে রিটেন পার্ট আছে, দুইটা পার্টে কি ধরনের প্রশ্ন আসে সেটাকে আপনি আগে খুব ভালো করে জানেন। যেমন হতে পারে, আমি বললাম যে কথা কথা যে 2017 অগ্রণী ব্যাংকে এরকম একটা প্রশ্ন করে নিয়ে বসলাম, প্রথমে দেখলাম বাংলা আছে, তো এখানে দেখলাম এমসিকিউ 20টা বাংলা কোশ্চেন আছে, 20টা ইংলিশ কোশ্চেন আছে, 20টা ম্যাথ আছে, 20টা জেনারেল নলেজ আছে, 10টা কম্পিউটার আছে, 10টা অ্যাপটিটিউড আছে, টোটাল মিলে 100 মার্কের এমসিকিউ প্রশ্ন আছে। বাংলার মধ্যে কি আসে, এখন বাংলার মধ্যে কি আসে এটা কোনো বড় ভাইকে জিজ্ঞেস করব, না কোনো কোচিং সেন্টারে গিয়ে জিজ্ঞেস করব, নাকি কেউ জব পেয়েছেন তার কাছ থেকে জিজ্ঞেস করব? আমি বলি যে কারোর কাছে কিছু জিজ্ঞেস করার দরকার নেই। হ্যাঁ, কি আসে আপনি দেখেন কি কি আইটেম আসে। হ্যাঁ, যে 20টা কোশ্চেন আপনি দেখবেন খুঁজলে টোটাল মিলে হয়তো 15 থেকে 20টা আইটেম আছে। এক কথা প্রকাশ, বাগধারা আসতে পারে, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, পরিভাষা, সমাস, সন্ধি, কারক, প্রকৃতি প্রত্যয়, ধাতু, লিঙ্গ, সরল জটিল বাক্য, হ্যাঁ, বা ভুল বানান, উপসর্গ, অনুসর্গ, পণ্য, এরকম সব মিলে দেখবেন 18 থেকে 20টা আইটেম আসে যেগুলো পরীক্ষার রেগুলার কোশ্চেন আসে। আপনি যদি 10টা কোশ্চেন ঘাটেন তাহলে বুঝতে পারবেন এমসিকিউ তে বাংলা কোশ্চেন আসে। এটা কারো কাছে জিজ্ঞেস করতে যাওয়া দরকার নেই। আপনি ইংলিশ কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেন, আপনি কি কোশ্চেন আসে, সিনোনিম আসে, অ্যান্টোনিম আসে, গ্রামার চেক আসে, হ্যাঁ, তারপর কি আসে, অ্যানালজি আসে, স্পেলিং আসে, ব্লাঙ্কস আসে, ফিলিংদের ব্লাঙ্কস ডাবলটা আসতে পারে, এলিয়ান ওয়ার্ড আসে, কম্প্রিহেনশন আসে, মিসলেনিয়াস কিছু আইটেম আসে। আপনি আইটেম কি কি আসে এগুলো একটা লিস্ট করে ফেলেন, কোশ্চেন রিভিউ করলে আপনি বুঝতে পারবেন কি কি আইটেম। এখন দেখেন, আপনি মনে করলেন বাংলা শুরু করলেন, আপনি বাংলার প্রথম আইটেম মনে করেন যে সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে? তো সন্ধি বিচ্ছেদ, আপনি 1 মার্কের সন্ধি বিচ্ছেদ কিন্তু প্রত্যেকটা পরীক্ষা আসবে, আর আপনি সন্ধি বিচ্ছেদ আপনাকে পড়তে হবে। কোথেকে পড়বেন? আপনার হাতের কাছে যে বই আছে সে বই দিয়ে শুরু করেন, কোনো সমস্যা নেই। সেকেন্ড, আপনি যদি তারপর মনে হয় যে না আমার এখানে একটু ঘাটতি আছে, আমি সেকেন্ড আরেকটা বই নিতে পারি, দুইটা বই মিলে যদি আপনি দেখেন মোটামুটি দেখবেন এক্সট্রা আছে বা কম আছে সবকিছু মিলিয়ে পড়ে ফেলেন। এটার সাথে কানেক্ট করবেন প্রশ্নপত্র। আমি সবসময় এটা বলি যে একটা আইটেম মনে করেন, প্রত্যেকটা আইটেমের প্রিপারেশন নিবেন হচ্ছে আইটেম ওয়াইজ। হ্যাঁ, আপনি তাহলে সন্ধি আপনি এমন ভাবে পড়বেন যেন সন্ধি তারপর মনে হয় যে 1 মার্কের সন্ধি, কোন মার্ক কিন্তু সিউ হয়ে গেল। সমাস পড়া হয়ে গেলে যেন আপনার মনে হয় যে না, সমাস
থেকে 1 মার্কের একটা কোশ্চেন আসলে আমি সেটা পারবো। হ্যাঁ। তো যেটা বই থেকে পড়বেন, বই থেকে মিলিয়ে পড়বেন, সাথে অবশ্যই 50টা কোশ্চেন সলভ করবেন। 50টা কোশ্চেন দেখবেন আপনি কয়টা সমাস আসছে, শুধু সমাসের প্রশ্নগুলো তখন পড়বেন। এভাবে আইটেম ওয়াইজ গেলে দেখবেন আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ কাবিল। স্যার, বলতে চাচ্ছিলাম যে প্রিলি নিয়ে একদিন আমাদেরকে সময় দিবেন, আর ভাইভা নিয়েও আমাদেরকে একদিন সময় দিবেন। আপনি যেহেতু আজকে রিটেন নিয়ে সময় দিয়েছেন, ওইগুলো মানে ওগুলো নিয়ে অনেক প্রশ্ন আসতেছে, ভাইভা নিয়ে অনেকে প্রশ্ন করতেছে, প্রিলি নিয়েও অনেকে প্রশ্ন করতেছে। তো আজকে আলোচনার টপিক যেহেতু রিটেন, তাই রিটেনের কমেন্ট গুলো আমি পড়তেছি, এছাড়া কোনো কমেন্টস আমি পড়তেছি না। ভাইভা নিয়ে অনেকে কমেন্টস করতেছে। আশা করি স্যার আমাদেরকে একদিন সময় দিবেন ভাইভা সম্পর্কিত, যেন সবাই ভাইভা সম্পর্কিত ইয়া পেতে পারে। তারপর আমরা পিডি নিয়ে একদিন সময় দিবেন, যাতে আপনি যে টেকনিক গুলো বলতেছিলেন আসলে খুব কার্যকরী, ওগুলো যদি স্যার আমাদের সাথে শেয়ার করেন, আমাদের গ্রুপের সদস্যরা উপকৃত হবে। স্যার, ইনশাআল্লাহ কোনো একদিন। তো কমেন্টস মিসিং হয়ে গেছে, ওগুলো নিয়ে একটু কথা বলছি। বলো। তা হলো, একজন বলছে যে ট্রান্সলেশন এবং ইংলিশ প্যাসেজে কিভাবে ভালো করা যায়, এটা নিয়ে স্যার অলরেডি বলে ফেলছেন, এটা বলার দরকার নেই। আর স্যার একজন বলছে যে ম্যাথ প্রিপারেশন নিয়ে কিছু বলেন। এক্স্যাক্টলি, ম্যাথ নিয়ে তো কোনো কথাই বলতে পারি নাই। ম্যাথ নিয়ে একটু আসি। ম্যাথ যেটা বলছিলাম প্রথমে, যে নন কম্পিটিটিভ আইটেম, এটা নিয়ে কোনো কম্পিটিশন নাই। আগে ম্যাথ পড়তে হবে, দেন বাকিটা নিয়ে কম্পিটিশন। ম্যাথ পরীক্ষার হলে ম্যাথ পড়াটা সম্পূর্ণভাবে পরীক্ষার বাইরের প্রিপারেশন। আপনার পরীক্ষার হলে যে ম্যাথটা থাকবে, 30 মার্কের 3টা ম্যাথ হলে আপনি অন অ্যান অ্যাভারেজ, যেটা আমরা হিসাব করলাম একটু আগে, 318 মিনিট টাইম পাবেন। 18 মিনিটে 3টা ম্যাথ সলভ করা ছাড়া আপনি আসলে ম্যাথের সলিউশন খোঁজার কোনো সময় আপনি আসলে পাবেন না। মানে ম্যাথ হচ্ছে আপনাকে রেডিলি একটা 10 মার্কের ম্যাথ 6 মিনিটে সলভ করে ফেলতে হবে, রিটেন ম্যাথ লিখে লিখে। এমন না যে আপনি অ্যান্সার খুঁজে বের করলেন, ব্যাস অ্যান্সার করে দিলেন, হয়ে গেল। সেটা হচ্ছে না, আপনাকে লিখতে হচ্ছে। সো কাটা ছেড়া ছেড়া লিখতে গেলে আপনার এমনি একটু সময় বেশি লাগবে। সো আপনাকে রেডিলি আসলে ম্যাথটা পারতে হবে। হ্যাঁ, আপনি কোথাও থেকে একটু সিমুলেশন করে এসে, কাটাকুটি করে এসে, হ্যাঁ ওটা দেখতে পাবেন হয়তো 1 মিনিটের মধ্যে। কিন্তু আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, ম্যাথটা আপনাকে আগে থেকে করা, বা আগে থেকে জানেন, বা আগে থেকে পারেন, এই একটা বিষয়ে আপনাকে এনশিওর করতে হবে। সেটা কিভাবে সম্ভব? ম্যাথ তো আর একটা দুইটা না, বা কোনো সিলেবাস আছে সেরকমও কিছু না। কিভাবে সম্ভব? ম্যাথ আসলে আপনাকে অনেক বেশি করতে হবে, অনেক অনেক বেশি ম্যাথ করতে হবে। একটা সময় গিয়ে যেন আপনার মনে হয় যে না, ম্যাথটা আমার অপরিচিত না। আমি পরীক্ষায় যেটাই আসুক, যে সিমিলার একটা ম্যাথ আমি আগে করেছি, আমি জানি হাউ টু ক্র্যাক ইট। এটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনাকে থাউজেন্ডস অফ ম্যাথ আপনাকে জানতে হবে। হ্যাঁ, খুব কম ছেলে মেয়ে আছে, আমি কিন্তু একদম এভারেজ যারা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবেন, মানে একদম ন্যাচারাল ট্যালেন্ট, সবকিছু পারেন, আমি তাদের কথা বলছি না। যারা প্রিপারেশনের কথা বলছেন, আমি প্রিপারেশন আঙ্কে বলছি। প্রিপারেশন নিতে হলে আপনাকে অনেক 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 ম্যাথ করতে হবে। হ্যাঁ, এবং ম্যাথটা পরীক্ষার হলে দেখলেই যেন মনে হয় যে না, আমি ম্যাথ করেছি। আদারওয়াইজ নতুন কোনো ম্যাথ সলিউশন করে আপনি ফুল রিটেন পার্ট শেষ করে আসবেন, এটা খুব চ্যালেঞ্জিং। এটা খুব চ্যালেঞ্জিং। সো আপনাকে ম্যাথ রেডিলি পারতে হবে, তার জন্য অনেক ম্যাথ করতে হবে। আমি যেটা সাজেস্ট করি, ম্যাথ হচ্ছে এভরিডে পিল, যে ওষুধটা আপনার প্রতিদিন খেতে হয়। ম্যাথ হচ্ছে আপনাকে ওষুধের মতো প্রতিদিন মিনিমাম 20 মিনিটস। ম্যাথের ক্ষেত্রে কিন্তু কোনো যে এমসিকিউ আর রিটার্ন নাই। অনেক ছোট ছোট ম্যাথও কিন্তু অনেক সময় রিটার্নে চলে আসে, একদম এমসিকিউ লেভেলের ম্যাথ, সেটা কিন্তু চলে আসে। আবার রিটার্ন ম্যাথের মতো একটা বিগ ম্যাথ কিন্তু এমসিকিউ তে চলে আসে। এটা কিন্তু হওয়ার হামেশা হয়। হ্যাঁ, তো মানে রিটার্ন ম্যাথ আর এমসিকিউ ম্যাথ এভাবে আলাদা ডিটেক্ট না করে বা সেগ্রিগেট না করে, ম্যাথ অল ওভার ম্যাথ, আমি যে বাংলার বিষয়ে যেরকম বলছিলাম, ম্যাথের ক্ষেত্রে এরকম যে আইটেম গুলো আছে, খুব কমন কিছু আইটেম আছে যেগুলো থেকে সবসময় ম্যাথ আসবেই। হ্যাঁ, যেমন কথার কথা হচ্ছে জিওমেট্রি থেকে দুইটা তিনটা বা একাধিক এটা আসবেই। কথার কথা টাইম এন্ড ওয়ার্ক থেকে ম্যাথ আপনার আসবেই। প্রফিট এন্ড লস থেকে ম্যাথ আসবেই এমসিকিউ তে। হ্যাঁ, তারপর হতে পারে স্পিড টাইম ডিস্টেন্স থেকে ম্যাথ আপনার আসবেই। হ্যাঁ, এই যে কমন যে আইটেম গুলা, এই আইটেম গুলো আসলে এত ভালো করে করতে হবে, বিশেষ করে স্পিড টাইম ডিস্টেন্স। হ্যাঁ, তারপরে টাইম এন্ড ওয়ার্ক, টাইম অন ওয়েজেস, হ্যাঁ, পার্সেন্টেজ, এই রিলেটেড ইকুয়েশন, এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে, যত কিছু আইটেমস আপনার কাছে অ্যাভেলেবেল আছে এখন, সম্ভবত আমাদের যে জব প্রিপারেশন যে গ্রুপ গুলা, এইখানে হিউজ রিসোর্স আছে। আমি মাঝে মাঝে
আমার কাজের প্রয়োজনে ঢুকতাম, এখান থেকে আমি অনেক বেনিফিটেড হয়েছি। আমি আমার ম্যাটেরিয়ালস গুলো যখন তৈরি করেছিলাম তখন এগুলো অনেক কাজে দিয়েছিল। তো এখানে কিন্তু হিউজ ম্যাটেরিয়ালস আছে, আপনি এই ম্যাটেরিয়ালস গুলা করে ফেলতে পারেন। এরপরে আমি আরেকটা ফাইন্ডিংস আমার ছিল, সেটা হচ্ছে সাজেশনস বলবো। জিমেট ক্লাব একটা আছে, জিমেট ক্লাব থেকে আপনি 800 লেভেলের যে ম্যাথ গুলো আছে, তবে এই ম্যাটেরিয়ালস গুলো কমপ্লিট করার পরে যারা একটু অ্যাডভান্স লেভেলে তাদের জন্য জিমেট ক্লাব থেকে আপনি 800 লেভেলের রিটার্ন ম্যাথ, বিগ ম্যাথ গুলো আপনি করতে পারেন, যেটা হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল যে এটা মানে এক্সেলেন্সিটা এটা শার্পেন করবে। এই ধরনের কাজগুলো করতে হবে। ডেইলি 20 মিনিটস মাস্ট, এটাই একমাত্র সাজেশন, আর কোনো সাজেশন দরকার নেই। এবং যে ম্যাথটা আজকে করবেন, ইউ হ্যাভ টু এনশিওর ইট যে আপনি এটা 3 মাস পরেও আপনি সিমিলার ম্যাথ দেখলে যেন করতে পারেন। একটা ম্যাথ সবচেয়ে ভালো হয় যারা একদম নতুন করছেন, একটা ম্যাথ নতুন করছেন, কমসে কম 3 বার। হ্যাঁ, আর আপনি যদি কনফিডেন্স আরো থাকে 5 বার। একটা ম্যাথ 5 বার করেন, পরপর 5 দিন করেন। শুনেন, অনেকগুলো ম্যাথ করে ফেলাচ্ছে, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যতগুলো ম্যাথ করবেন সেই ম্যাথগুলো যেন আপনার মেমোরিতে থাকে। একটা ম্যাথ যেন পরবর্তীকালে রিপিট হলে আপনি যেন সেটা পারেন। ইন ম্যাক্স কেসেস আমি যেটা দেখেছি 60% ম্যাথ কিন্তু সবাই পারে। হ্যাঁ, সমস্যা হয় 20 বা 30% বা এই হার্ডলি 40% ম্যাথে প্রবলেম হয়, যে ম্যাথগুলো আমরা ভুলে যাই। তো আমি যেটা বলবো, ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি যে ম্যাথটা করবেন, আপনার যদি মনে হয় যে না এটা ভুলে যেতে পারি, ওটা বহুবার করেন, 3 বার 4 বার 5 বার 7 বার করেন, ম্যাথটা যেন আপনি কোনোভাবে না ভুলে যান। এটা যদি এনশিওর করতে পারেন, তাহলে দেখবেন যে ম্যাথের সংখ্যা আস্তে আস্তে আপনার কমে গেছে। হ্যাঁ, এক সময় শুরু করতেন যে আপনি সব কোনো ম্যাথই পারেন না, তারপর কিছু ম্যাথ পারেন, তারপর কিছু ম্যাথ পারেন। না পারার সংখ্যক ম্যাথ গুলো কমিয়ে নিয়ে আসেন। খুব এলিয়েন টাইপের কোনো ম্যাথ কিন্তু আসে না। যে ম্যাথ গুলো আসছে সেগুলো দেখবেন যে কোনো না কোনো বছর কিন্তু এসেছে। সুতরাং আপনি কোশ্চেন গুলো ভালোভাবে সলভ করেন, এবং এমন ভাবে সলভ করবেন যেন আপনার মুখস্থ হয়ে যায় প্যাটার্নটা। পরীক্ষার হলে রেডিমেড মানে রেডিলি আপনার ম্যাথ একটা সলভ করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ওই 6 মিনিটে 10 মার্কের ম্যাথ করতে গেলে অবশ্যই সেটা কিন্তু মাথার মধ্যে, এটা মুখস্থ বলেন, প্রিলোডেড বলেন, জানা বলেন, ম্যাথ বুঝা বলেন, যে লেভেল দেন না কেন, যে ট্যাগ দেন, এটা আপনাকে ওই 6 মিনিটে পারতে হবে। এই স্যার, লেভেলে ম্যাথটাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, স্যার আল আমিন নামে একজন প্রশ্ন করছে কোনো এক এক্সামে, এটা বাংলাদেশ ব্যাংকের এক্সামে আসছিল এডি পরীক্ষায়, যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 25 ইয়ার্স হ্যাঁ, উপর ফোকাস রাইটিং দেখার জন্য। হুম। বাট স্যার বলতেছে যে ফোকাস রাইটিং এ প্রিলোডেড সেন্টেন্স রাখার জন্য। আসলে আমি যেটা বলি যে প্রিলোডেড সেন্টেন্স তো পত্রিকা পড়েই রাখতে হবে। আচ্ছা, কারণ আমি বলি, হ্যাঁ এটা আমি বলি। মজার ব্যাপার হচ্ছে আহ, না এটা মনে হয় অন এয়ারে বলা ঠিক হবে না। হোয়াটএভার, আমি একটু অন্যভাবে বলি তাহলে। মানে বিষয়টা হচ্ছে, এই প্রিপারেশন নিয়ে কিন্তু অনেকে গিয়েছে পরীক্ষা হলে, জানেন আপনি? মানে যে ভাই প্রশ্ন করেছেন আমি তাকে বলি, জাস্ট এই 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 টপিকটা সরাসরি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে কিন্তু অনেকে গিয়েছে। হ্যাঁ, এখন আপনি বলেন যে এটা আপনি কিভাবে দেখবেন? আপনাকে যে কোনো বিষয়ের মধ্যে যে কোনো যখন যে বিষয়গুলো আসছে, আপনাকে কিন্তু ওইটার উপর পত্রিকা পড়লে রেডি থাকতে হবে। অসম্ভব, অসম্ভব আর কিছু আবার না। দেখেন, আপনি আপনি মনে করেন যে প্রিলোডেড সেন্টেন্স আপনার কিন্তু সবসময় কাজে লাগবে, প্রতিদিন কাজে লাগবে, বিষয়টা তা না। আপনি আপনার ওই যে প্রিলোডেড যে সেন্টেন্স গুলো আছে, এই টপিক রিলেটেড প্রশ্নই যে বারবার আসবে, হ্যাঁ, সেখানে আপনি কিন্তু এটা সবসময় কাজে লেগে যাবে, আমি কিন্তু তা বলিনি। হ্যাঁ, এটা যেটা হবে, যখন আপনার ওই ধরনের কোনো কোশ্চেন আসবে তখন তো আপনি চাক্কা মারবেন। ওই ধরনের যখন টপিক গুলো আসবে তখন কিন্তু আপনি খুব ভালো করবেন। সো প্রিপারেশন মানে হচ্ছে আপনি কিন্তু সবকিছু জেনে যাবেন, তাহলে কিন্তু প্রশ্ন আউট করে যেতে হবে, সেটা তো সম্ভব না। সবকিছু আরেক জেনে যাবেন না, বেস্ট প্রিপারেশন নিয়ে যাবেন আর কি। একজন প্রশ্ন করছে রাসেল আহমেদ নামে, শিশির স্যার, ব্যাংক প্লাস সরকারি পরীক্ষা, পুলিশ প্রভৃতি করোনা সম্বলিত অবদান স্বরূপ এতটি তথ্য, মানে করোনা নিয়ে আর কি উনি 25-30টি তথ্য আগে থেকেই মুখস্থ করে রাখলে কেমন হয়? এটা আমি মনে করি ভালোই হয়, স্যার কি বলেন? এখন বিষয়টা হচ্ছে কি, দেখেন আমি একটা কথা বলি, যে আপনি এই অসংখ্য অসংখ্য ডাটা এইগুলো কিন্তু ভাই মাথায় নিয়ে ঘুমাইতে পারবেন না। হ্যাঁ, আপনি কিন্তু মানে ডাটা ব্যাংকও না, আপনার কিন্তু মেকানিক্যাল কোনো একটা হার্ড ডিস্কও নাই যে আপনি সব করে দিলেন। বিষয়টা হচ্ছে কি, এইগুলা আমি বলি একটা সিক্রেট টেকনিক বলে দিই। একটা বিষয় নিয়ে যখন কথা মানে জানবেন, মানে এই যে আপনি যেটা বললেন যে 25টা ডাটা আপনি এটা মাথায় নিয়ে ফেলেছেন বা নিবেন কিনা, আপনি এই 25টা ডাটা আপনি যখন শিখবেন, তখন বাসার মধ্যে একটা করে 2 মিনিট 3 মিনিটের বক্তৃতা দিবেন। তো জাস্ট বক্তৃতা দিবেন এবং বক্তৃতার মাঝখানে ওই ডাটাগুলো নিয়ে আসবেন, এটা আর কাউ শোনানোর দরকার নাই।
হ্যাঁ, কোনো লাইভে টাইভে কোথাও কিন্তু শোনানোর দরকার নাই, নিজের মতো করে। রিটেন প্রিপারেশনের জন্য এটা দারুণ কাজে দেয়। হ্যাঁ, আমি এই রেগুলার যে সময়গুলোতে যে পড়াতাম, তখন আমার স্টুডেন্ট গুলো জানে যে এই ডাটাগুলো আসলে এই যে প্রতি ক্লাসে পড়াচ্ছি, তো আমার লেকচারের মধ্যে যখন এই ডাটাগুলো বারবার রিপিট হচ্ছে, আমি মানে এগুলো মুখস্থ হয়ে গেছে আমার কাছে। হ্যাঁ, এমন ভাবে মুখস্থ হয়ে গেছে যে একটা সময় গিয়ে আমার আর বাসা থেকে কোনো ক্লাসের জন্য প্রিপারেশন নিতে হচ্ছে না। অটোমেটিক্যালি আমার মাথায় এগুলো এমন ভাবে আছে আহ, যে এই এই একটা পজিশনে কিন্তু আপনিও চলে যেতে পারেন। মানে আমি তো পড়ানোর জন্য গিয়েছিলাম, আপনি প্রিপারেশনের জন্য যেতে পারেন। এটা খুব ভালো ভালো টেকনিক, মাথায় খুব ভালোভাবে থাকে। নিজে নিজে একটু বক্তৃতা করবেন বাসার আমরা মধ্যে। আবারও ফোকাস রেটিং এ চলে যাচ্ছি বারবার। হুম। কমল রয় নামে একজন প্রশ্ন করছে স্যারের কাছে। আমার প্রশ্ন হলো, ফোকাস রাইটিং এ কি শুরু করতে কোটেশন দিয়ে শুরু করব, শেষ কোটেশন দিয়ে শুরু এবং শেষ করা যায় কি? এখন দেখেন, এটা হলো টপিকের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, টপিকের উপর ডিপেন্ড করবে। কথায় যে আমি বারবার যে উদাহরণগুলো বলছিলাম যে 7% গ্রোথ হবে কিনা, এখানে আপনি কার কোটেশন দিবেন? আগামী বছর 7% গ্রোথ হবে কিনা, এখানে কিন্তু কোটেশন ইরিলিভেন্ট। আবার আহ, কথার কথা যে মাতৃভাষা এই শিরোনামে একটা রাইটিং আসছে, হ্যাঁ, এখানে আপনি শুরু করতে পারেন। মা, মাতৃভূমি, মাতৃভাষা মানুষের পরম শ্রদ্ধেয় বস্তু, কে বলেছেন? অমুক ব্যক্তি বলেছেন। এটা ফিট করবে। এটা ডিপেন্ড করবে যে আপনি কোন সিচুয়েশনে, মানে কতটুকু স্পেস নিয়ে, কতটুকু সময় নিয়ে কোন জিনিসটা এক্সপ্লেন করছেন। রিলেভেন্ট হলে আপনি কোট করতেই পারেন, ইরিলেভেন্ট হলে দরকার নেই। স্যার, আরেকজন প্রিয়াঙ্কা দত্ত নামে একজন প্রশ্ন করছে যে কালার পেন দিয়ে পয়েন্ট লেখা যাবে কিনা, মানে যাবে কিনা উনি, আপনি তো বলছিলেন এমন যে স্যার কোনো হার্ড আমি বুঝতে পেরেছি, এমন কোনো হার্ড এন্ড ফাস্ট রুলস নাই। তবে এটা কেন করা হয় এটা আগে মাঝে যেটা বুঝবেন। ছোটবেলায় সবাই করতো তাই। এটা আসলে করা হয় কিন্তু এক ধরনের বিউটিফিকেশন সেন্স থেকে। আমি একটা লেখা লিখবো, সেটাকে হাইলাইট করব আলাদা, ডট পেন দিলে এটা হাইলাইট হবে, এটা একটা বিউটিফুল জিনিস হবে। কিন্তু আমি বলি কি যে এই ধরনের বিউটিফিকেশন গুলো না নিয়ে বা না করে, এটা অনেকে পছন্দ করেন না। ঠিক আছে, এই ধরনের বিউটিফিকেশন কিন্তু অনেকে পছন্দ করেন না। আপনি বরং আপনার লেখাটাকে বিউটিফুল করেন। হ্যাঁ, আপনার লেখাটাকে যদি বানান নির্ভুল বানানে, কাটাছাড়া ছাড়া সুন্দর প্রেজেন্টেশনে, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে সমান গ্যাপে, হ্যাঁ, সুন্দর করে লিখতে পারেন, ওইটা মনে হয় আরো অনেক বেশি বিউটিফুল। যে জিনিসটা কন্ট্রোভার্সি আছে, কেউ পছন্দ করছে কেউ পছন্দ করছে না, আমি এই বিষয়টা একটু এড়িয়ে গেলাম। আমি এই ধরনের কালারফুল পেন ইউজ করার তো আসলে দরকার দেখি না, কেন আচ্ছা স্যার, এটা ওয়েল অ্যাকসেপ্টেড না। স্যার ফোকাস রাইটিং যেহেতু আনকমন আসে, বাট এখানে আইডিয়া ডেভেলপ করার সোর্স গুলো যদি বলতেন। সোর্স তো অলরেডি আমরা বলেই ফেলছি, স্যারও বলে ফেলছে যে আসলে এগুলো। হ্যাঁ, রেগুলার তো আইডিয়া গুলো আসছে, রেগুলারই আসছে। দেখেন কত আইডিয়া, এই যে মনে করেন যে কথার কথা, এই যে করোনাকালীন এক একজন আমাদের কি বলবো, এক একজন এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা উদয় হচ্ছে নতুন করে। এই এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই না? যে করোনাকালীন যে সময়ে যে মানুষের সেবার ক্ষেত্রে এই দুর্নীতি কিভাবে নেগেটিভ ভূমিকা অর্থনীতির রাখছে। উপর প্রভাব, কথার কথা, হ্যাঁ। বা করোনার প্রভাব। করোনা, এই যে প্রতিদিন কিন্তু ইস্যুগুলো তৈরি হচ্ছে। আপনার আমি যেটা বললাম, এই যে মাঝে মাঝে বাসায় একটু বক্তৃতা দিয়েন, বক্তৃতা দেখবেন সব সময়। বক্তৃতার একটা সুবিধা আছে কি জানেন? 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণটা একটু শুনলে একটা জিনিস খেয়াল করবেন। এটা সবচেয়ে বেশি অবাক করার মতন বিষয়। বঙ্গবন্ধুর ভাষণে কোনো একটা কথা সেকেন্ড টাইম কিন্তু রিপিট নেই। খেয়াল করছেন না? আগে বলে ফেলছেন, পরে আবার রিপিট হয়েছে, একটা কথা পাবেন না। কত ইউনিক দেখছেন মানে। আমি জানি না উনি হোমওয়ার্ক, আমার ধারণা তখন হোমওয়ার্ক নেওয়ার মতো কোনো অবস্থা তার ছিল না। উনি যে বক্তৃতা দিচ্ছেন এটা হোমওয়ার্ক নিয়ে করা পসিবল না। এইটা মানে এইটা সেকেন্ড টাইম ওনার পক্ষে দেওয়া পসিবল কিনা আমি জানি না। এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে একটা মাস্টারপিস চলে এসেছে। একটা কথাও কিন্তু তার রিপিটিটিভ নেই, কোন একটা কথা কিন্তু রিপিটেশন রিপিট করেন নাই। হ্যাঁ, প্রত্যেকটা কথাই কিন্তু ইউনিক, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ইউনিক ছিল। আপনি যখন বক্তৃতা দিবেন তখন দেখবেন যে আপনি আগের কথাটা দ্বিতীয়বার বলতে গেলে আপনি আপনার কানে খারাপ লাগবে। হ্যাঁ, ফোকাস রাইটিংটা ফোকাস রাইটিংটা সবসময় যদি এই করেন, যখন প্রিপারেশন নিবেন নিজে নিজে একটু বক্তৃতা দিয়েন, তাহলে দেখবেন যে আপনি একটা কথা যখন বলছেন পরের সেন্টেন্সে আরেকটা নতুন তথ্য খুঁজছেন, তখন এটা আপনার মাথায় এই পরপর পরপর ভাবে সাজিয়ে যাবে। হ্যাঁ, এটা দেখবেন কাজে লাগবে। স্যার, হুম। একজন বলছে মেহেদী হাসান নামে একজন, এখন তো 6 থেকে 7টা ম্যাথ থাকে, কতটুকু সময় কভার করবো, মানে ম্যাথে সে কতটুকু সময় দিবে?
আমি সহজ কথা বলি, আপনি ই করবেন পরীক্ষার হলে, মানে প্রশ্ন পাওয়ার পর প্রথমে এভারেজ করে ফেলবেন যে আপনার এভারেজ তো করাই আসলে 120 মার্কের প্রশ্ন, সরি 200 মার্কের প্রশ্ন 120 মিনিট সময়, ঠিক আছে? মানে হচ্ছে প্রতি 10 মিনিট, সরি প্রতি 6 মিনিটে আপনি 10 মার্কের অ্যান্সার করবেন। তখন আপনি যত মার্কস আপনি ওইটাকে ই করে ফেলবেন। আমার যদি 15 মার্কের একটা কোশ্চেন হয় তাহলে আমি 9 মিনিট পাবো। আমার যদি 10 মার্কের একটা কোশ্চেন হয় আমি 6 মিনিট পাবো। আমার যদি 20 মার্কের একটা কোশ্চেন হয় তাহলে আমি 12 মিনিট পাবো। প্রত্যেকটা প্রশ্ন যদি আমি সময় মেনটেন করে শেষ করতে পারি তাহলে যেটা হবে, আপনার পরীক্ষাটা হবে যেটা বলা যায় একটা ভারসাম্যপূর্ণ আর কি। হ্যাঁ, ভারসাম্যপূর্ণ পরীক্ষাটা খুব জরুরি। আপনি দেখা গেল পুরো পরীক্ষাটা ভালো দিয়েছেন, লাস্টে গিয়ে একটা প্রশ্ন এতটা খারাপ লিখেছেন বা এতটা দুর্বল লিখেছেন, 20 মার্কের একটা কোশ্চেন, ওখান থেকে কিন্তু আপনার পুরা আপনি অনেক পিছনে চলে যেতে পারেন। যারা টপ 100 হবে বা টপ 200 হবে তারা কিন্তু একটা ব্যালেন্স লেখা লিখবে, এটা মাথায় রাখবেন। আপনার কম্পিটিটর কিন্তু খুব ব্যালেন্স, আপনি কিন্তু সেরা 200 জনের সাথে কম্পিটিশনে আছেন। তো আপনার সবকিছু হবে কিন্তু নিয়ার অ্যাবাউট টু পারফেক্ট, এবং সময় মেনটেন করে মাথা ঠান্ডা রেখে একদম সাজানো গুছানো। পরীক্ষাটা আপনার উপর দিয়ে যাবে না, আপনি পরীক্ষাটাকে নিয়ন্ত্রণ করবেন, পরীক্ষার লেখাটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন। পরীক্ষার প্রশ্ন কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করবে না, আপনি পরীক্ষাটাকে নিয়ন্ত্রণ করবেন। একটা সময় ধরে নাম্বার অফ কোশ্চেন্স বুঝে, হ্যাঁ, একদম সুন্দর করে একটা কোশ্চেনের সময় আরেকটা কোশ্চেন নিয়ে ভাববেন না। আচ্ছা, কিছু প্রশ্ন ছিল বোধহয় সিকোয়েন্স, কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো। জি স্যার, জি স্যার, এরকম প্রশ্ন হ্যাঁ ছিল সিকোয়েন্স ভাই, যে আগে লিখবো। দেখেন উত্তরবঙ্গের লোকজন, হ্যাঁ, ডাল আগে খায়, দক্ষিণবঙ্গের লোকজন ডাল দিয়ে খাওয়া শেষ করে। তার মধ্যে কি মানে বিশেষ কোনো ডিফারেন্স আছে নাকি? হ্যাঁ, এটা কিন্তু ডিফারেন্স না, এটা হচ্ছে আপনার টেস্ট, আপনার একদম টেস্ট। কেউ মনে করে যে আগে বোধহয় ম্যাথ করলে ভালো কারণ পরে গিয়ে তাড়াহুড়া হয়ে যায়। কেউ চিন্তা করে না আমি আগে মানে ঝামেলা সব শেষ করে গিয়ে সুন্দর করে ম্যাথ গুলো করবো। এটা অ্যাকচুয়ালি আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে। এখন আপনার যদি প্রশ্নে যদি গাইডলাইন দেওয়া থাকে যে আপনি সিকোয়েন্স মেনটেন করেন, দেন আপনাকে কিন্তু ইউ হ্যাভ নাথিং টু ডু, মানে আর কোনো মানে চয়েস নাই এখানে। আপনাকে কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট সেটা ফলো করতে হবে। মাথায় এটা কিন্তু দেখে নিবেন যে প্রশ্নে আলাদা কোনো ইনস্ট্রাকশনস আছে কিনা। আর যদি না থাকে সেটা সম্পূর্ণ আপনার রুচির উপর ডিপেন্ড করবে। তবে হ্যাঁ, এটারও কিন্তু একটা প্রিপারেশন আপনার মধ্যে থাকতে হবে। আপনি কিন্তু বাসা থেকে মানে এই প্রিপারেশন মানে হচ্ছে আপনি গুছানো আর কি। আপনি জানবেন যে কোনটার পর আপনি কোনটা লিখলে আপনি কমফোর্ট। এটা আরেকজন কি ফলো করেছে, আপনি আরেকজন এটা ফলো করেন না, এটা একদম আপনার রুচি, একেবারে আপনার রুচি। আমি একটু হ্যাঁ, অ্যাড এবং করি স্যার। হ্যাঁ শিওর। এই ক্ষেত্রে আমি আমি যেটা মানে ফলো করতাম আর কি, এটা হলো যে ট্রান্সলেশনটা দেওয়া প্রথমে, কারণ ট্রান্সলেশনটা তো দিতে হবে এবং এটা একটা গণ্ডির মধ্যে আছে যে এতটা সেন্টেন্স আছে। ওইটা আমি প্রথমে দেওয়ার চেষ্টা করতাম, তারপরে নিজের মধ্যে একটা রিল্যাক্সনেস চলে আসতো, তারপরে আমি ম্যাথে যাইতাম কিংবা অন্য কোনো টপিক ছিল। এটা হলো হ্যাঁ, আমার। আসলে এটা ওইটাই এক একজনের উপর আসলে ডিপেন্ড করে। যেমন আমি যেটা করতাম, মানে স্কুল কলেজে যখন এ থাকতো ম্যাথ পরীক্ষায়, আমি সবার আগে জ্যামিতি করতাম, এবং জ্যামিতিটা করতাম এতটা সুন্দর করে গুছিয়ে যে আমার জ্যামিতির ড্রয়িং, জ্যামিতির রাইটিং দেখলে মানে আমার এক্সামিনার ওভারলোডেড হয়ে যাবে, মানে খুশিতে টইটম্বুর হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনার জন্য যে টপিকটা আপনি সবচেয়ে ভালো করবেন, মানে বেস্ট ইওর বেস্ট, মানে 10টা কোশ্চেন আছে না, এর মধ্যে আমি সবচেয়ে ভালো হচ্ছে ম্যাথে। ম্যাথ আমার দারুণ, বা ম্যাথ আমি 3টায় পারছি। আপনি ম্যাথের মার্কস গুলো উঠায় নেন। তারপরে মানে ট্রান্সলেশনে আপনি খুব ভালো, ট্রান্সলেশনের মার্কসটা উঠায় নেন। দেখেন আমি কিন্তু স্ট্র্যাটেজিক্যালি বলেছি যে ম্যাথমেটিক্স, ট্রান্সলেশন, কম্প্রিহেনশন, এই 3টা সাইডে কিন্তু ভালো করতে পারলে মেরিট মার্কস কিন্তু সিকিউর হয়ে যাবে। তো এই মানে মার্কস উইনিং, মার্কস গেইনিং কিন্তু আইটেম কিন্তু এই 3টা সবচেয়ে বেশি ভাইব্রেন্ট আইটেম। সো আপনি প্রায়োরিটি এই 3টাকে দিতে পারেন, বা আপনার নিজের মতো করে সেট করে নিতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ, এটা স্যার, আপনার নিজের উপর। স্যার, আমাদের আসলে 1 ঘন্টার যে এটা অনেক বেশি চলে হয়ে গেছে, গেছে। 1.5 ঘন্টা পার হয়ে গেছে স্যার। এখন আচ্ছা, স্যার আমরা যেই কমেন্টস গুলো আছে ওগুলো শেষ করি। শিওর। শারমিন তাহার সাদা পদ্ম নামে একজন প্রশ্ন করছে, ভাইয়া রিটেন ম্যাথ গুলো কি একটু শর্টলি করা কি কোনো প্রবলেম হয়, মানে শর্টলি করতে যাচ্ছে উনি রিটেন ম্যাথ গুলো যাতে সময় সেভ করা যায়। এখন দেখেন শর্ট বলতে এখানে হচ্ছে আপনি একটু কমন সেন্স অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, কমন সেন্স বলতে যে একটা জিনিস একেবারে যে কথার কথা যে 120%, 120% ইকুয়াল টু 20, এটা কিন্তু আপনি লিখতে পারেন। এখন যদি আপনি 100 ইন্টু
20/100 এইভাবে যদি দিয়ে, হ্যাঁ, এ করেন, এটাও কিন্তু ভুল নাই। তবে এটুকু আপনি কিন্তু শর্টকাট করতে পারেন, প্রয়োজনীয় শর্টকাট করতে পারেন। আবার শর্টকাট করতে গিয়ে শর্টকাটটাকে মানে বেশি করে ফেলবেন না, মানে একেবারে সংক্ষিপ্ত করে ফেলবেন না। আপনি সন্তুষ্ট থাকলে হবে। আর এগুলো নিয়ে আসলে অতটা খুঁতখুত করার কিন্তু দরকার নেই। হ্যাঁ, এগুলো নিয়ে আপনি মোটামুটি কনফিডেন্ট থাকবেন। আপনি যদি মার্কস কি বলে ম্যাথ যদি ঠিকঠাক থাকে, এইগুলো কিন্তু খুব বেশি ভ্যারি করে না, খুব একটা ভ্যারি করে না। আপনি আসলে ম্যাথের পারফেকশন নিয়েই আসলে বেশি থাকবেন। সাথে যতটুকু সংক্ষেপ মানে অ্যাকসেপ্টেবল আপনার কাছে, সেটা করলে চলবে। স্যার, সাইদ হাসান নামে একজন প্রশ্ন করছে, স্যার ম্যাথ রিটেন বাংলায় উত্তর করা যাবে কি নাকি ইংরেজিতে উত্তর করতে হবে? স্যার ইংরেজিতে থাকলে জানতে চাই। ইংরেজিতে করবেন, বাংলা থাকলে বাংলা করবেন। হ্যাঁ, হ্যাঁ, ইংরেজি অবশ্যই আমি থাকলে বাংলায় করলে যেটা মনে হয় যে আপনি ইংরেজি পারেন না, এটা কিন্তু মনে হয়। আপনি অনেক বেশি ভাষাপ্রেমী, সেটাও মনে হওয়া উচিত বা সেটাও মনে হতে পারতো। কিন্তু যেহেতু পরীক্ষায় সবসময় আপনাকে আসামি হিসেবে ধরা হবে, যে এক্সামিনার সে কিন্তু পরীক্ষার্থীকে সবসময় আসামির মতোই মনে করবে আর কি। তো তার ভুল খুঁজে বের করার চেষ্টা করবে। ইংলিশটাকে আপনি একটু ইংলিশ লিখলেন, স্যার আমি এটা আপনার সাথে একটু করি। সেটা হলো, ভাইভাতে যখন প্রশ্ন করা হয় আসলে ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে দেওয়া উত্তর দেওয়া উচিত, এবং বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দেওয়া উচিত। ইংরেজিতে প্রশ্ন করলে আমার যেটা মনে হয় আর কি, যে বাংলায় প্রশ্ন করলে যদি আমি ইংরেজিতে প্রশ্নটার উত্তর দেই তাহলে স্যার হয়তো বলতে পারে যে পাকামো করছে। আর আবার আমাকে ইংলিশে প্রশ্ন করা হচ্ছে, আমি এক্স্যাক্টলি। যদি বাংলায় না, প্রশ্নটা উত্তর দিই। এটা কিন্তু আসলে শুধুমাত্র মানে এটা কিন্তু রুলস না, এটা কিন্তু এটিকেট আর কি, এটিকেট। হ্যাঁ, স্যার, কথার কথা। পরীক্ষাতে বলা হবে হুম, যে ছেলেটা মনে হয় ইংলিশ পারে না, ও মনে হয় ইংলিশের দুর্বলতা আছে, তার জন্য সে। খুব সিম্পলি চিন্তা করো, আমরা দু চার সেন্টেন্স যা ইংলিশে যেটুকু মানে ভেঙে ভেঙে কথা বলতে পারি, আমরা যদি গ্রামে গিয়ে ইংলিশে কথা বলার চেষ্টা করি, গ্রামের একটা চায়ের দোকানে বা বন্ধু বান্ধবদের সাথে, চিন্তা করো তো অবস্থা কি দাঁড়াবে, তাই না? মানে এটা নর্মাল কিন্তু একটা এটিকেট। মানে কেউ হচ্ছে তোমার সঙ্গে ইংলিশে কথা বলছে, তুমি চেষ্টা করো তোমার সাধ্যমতো ইংলিশে অ্যান্সার দিতে। যখন বাংলায় বলছে তুমি তখন বাংলায় কথা বলো। হ্যাঁ, এটা শুধুমাত্র মানে ভাইবার জন্য তা না, এটা নর্মাল একটা এটিকেট। আমি বাংলায় বললে বাংলা অ্যান্সার করবো, ইংলিশ বললে ইংলিশ অ্যান্সার। স্যার, দেববাত্রা সরকার নামে একজন প্রশ্ন করছে, ব্যাংক ম্যাথ করার জন্য একটা বুকের নাম বলতে, মানে একটা বইয়ের নাম বলার জন্য বলছে। আসলে মার্কেটে অসংখ্য অসংখ্য বই আছে, অসংখ্য বই আছে। আমি বলেছি কি, আগে সবচেয়ে ভালো হয় একদম ফ্রি আইটেম যেগুলো আছে। কাবিলের গ্রুপে মনে হয় অনেক আইটেম আছে, আছে না কাবিল? রিটার্ন মেথড অনেক আইটেম আছে না? জি স্যার। ব্যাংকের বা বিসিএস এর যে প্রিপারেশন যে গ্রুপগুলোতে এরকম ডক সেগমেন্টে গেলে অসংখ্য ম্যাটেরিয়ালস পাবেন, এবং অনেক বইয়ের চেয়ে অনেক গুছানো ভাবে আছে, অনেক সুন্দর ভাবে আছে। আমি আমার আমি নিজেও অনেক হেল্প নিয়েছি এসব জায়গা থেকে। তো আপনি আগে এগুলো শেষ করেন না, এগুলো শেষ করেন। এগুলো শেষ করে আপনি বিভিন্ন ওয়েবসাইটের ম্যাথ গুলা করেন। বই তো লাগে না এখনকার যুগে, তো বই কেনা লাগে না, বইয়ের কোনো রেফারেন্স তো দরকার নেই। আর এরপরে দরকার হলে দেখবেন আপনার আশেপাশে আপনার বাসায় অনেকগুলো বই আছে, আমি জানি আপনার বাসায় অনেকগুলো বই আছে। আপনি নীলক্ষেতে গেলে আবার নতুন একটা বই কিনেন, কাজে লাগুক আর না লাগুক। সো বই নিয়ে আমি কোনো রেফারেন্স দিতে চাই না, আপনার হাতের কাছে যে স্যার, বইটা আছে। নিচে একজন প্রশ্ন করছে, কমেন্টস করছে, ভাই আগরওয়ালের ম্যাথ বই, মানে SJ আগরওয়াল, যেটা ইন্ডিয়ান বই, ম্যাথ বই 3 বার করেছি। এখন কি কঠিন ম্যাথ গুলো বারবার দেখবো না আগের মতো কঠিন ম্যাথ গুলো করবো? দেখেন, আগারওয়াল কয়বার করেছেন এটা বিষয় না, বিষয় হচ্ছে আগারওয়ালের যে কোনো ম্যাথ আপনি আসলে টপাটপ করতে পারেন কিনা, এটা ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন? মানে আপনাকে আমি বলি যে মানে ম্যাথ হতে হবে একদম নন ফ্রেন্ড। কথার কথা, কাবিল, কথা হয়তো তুমি হয়তো আমাকে প্রথম তোমার সঙ্গে আমার যখন পরিচয় হয়েছিল, ফোন করছি, স্যার আমি এই কাবিল, আমি এই প্রিপারেশন নিচ্ছি, আমার স্যার আপনার একটু কোনো একটু গাইডলাইন দরকার। কথার কথা, আমি জাস্ট একটা একটা উদাহরণ দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে একটু ফ্রি টাইমে, এখন তো অফিসে আছি, তুমি আমাকে একটু ফ্রি টাইমে ফোন দিও। তুমি হয়তো আমাকে সন্ধ্যাবেলা ফোন দিলা, আমি তো হয়তো নাম্বার তোমার সেভ করি নাই, ব্যস্ততার মধ্যে নাম্বার সেভ করা হয়নি। হ্যাঁ, তুমি পরিচয় দিলা, আবার ওই যে স্যার তুমি তোমার নাম বলছো, আমি বললাম যে কোন কাবিল? স্যার ওই যে দুপুরবেলা ফোন দিয়েছিলাম। আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কাবিল বলো, ঠিক আছে। আচ্ছা, তুমি তাহলে 2 দিন পরে আবার ফোন দিলা, স্যার আমি কাবিল বলছি। তখন কিন্তু আমার মনে পড়বে, হ্যাঁ কাবিল ওই যে অমুক দিন আমাকে ফোন দিয়েছিল। পরদিন তুমি একদিন আমার অফিসে আসলা, অফিসে এসে বলে স্যার আমি তো আপনার অফিসে আসছি, স্যার একটু যদি নিচে আসেন, আপনার সাথে একটু 10 মিনিট বসবো, একটু চা খাবো। আমি নিচে আসলাম,
এসে দেখলাম তুমি কাবিল, হ্যাঁ তোমার সাথে অনেকক্ষণ গল্প টল্প হলো, তোমার গ্রামের বাড়ি টই কই, অনেক পার্সোনাল আলাপ টালাপ হলো, এই অনেক টিপস দিলাম। তাহলে কি হলো দেখো, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইমে গিয়ে কাবিল কিন্তু আমার পরিচিত হলো। তুমি পরপর আরো 2 দিন আসলা, তারপর কাবিল আমার মোটামুটি খুব কাছে ছোট ভাইয়ের বন্ধুর মতন হয়ে গেল। কাবিলের সাথে এখন আমি দুষ্টামি করি, ফাজলামি করি, অনেক কিছু করি। হ্যাঁ, তাহলে কি হলো, তুমি আমার বন্ধু হইতে গেলে কিন্তু 5 টাইমস তোমার আমাকে নক দিতে হয়েছে, বা আমার তোমাকে নক দিতে হয়েছে, বা 5 টাইমস কিন্তু তোমাকে তোমাকে আমাকে কিন্তু একটা কানেকশনে আসতে হয়েছে, তারপর কিন্তু তুমি আমি বন্ধু হয়েছি। তো একটা ম্যাথকে বন্ধু বানাতে গেলে বা নোন বানাতে গেলে এরকম 4 টাইমস 5 টাইমস কিন্তু তাকে নক করতে হবে, তাকে অ্যাপ্রোচ করতে হবে, দেন সে তোমার রেডি ফ্রেন্ড হবে। কাবিলকে যদি এখন তুমি মনে করো যে কুয়ালালামপুরে গিয়ে দেখা হলো, আমি কি চিনতে পারবো না? চিনতে পারবো। তোমার সাথে কথা 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 আমার দেখা গেল ওই যে সাতক্ষীরার কোন একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে আমি তোমার দেখলাম, আমি আমি কি তোমাকে তখন কি চিনতে পারবো না? চিনতে পারবো। কারণ কি? কারণ তুমি আমার নন। তো ম্যাথ আমি যে কোনো জায়গার জন্য রেডিলি পারি। এ করার জন্য আমাকে অনেকবার একটা ম্যাথ করতে হবে, আমাকে একদম বন্ধু বানিয়ে ফেলতে হবে। আগারওয়ালের ম্যাথ আমি কয়বার করেছি, হচ্ছে ইম্পর্টেন্স হচ্ছে আগারওয়ালের যে কোনো একটা ম্যাথ আসলে আমি রেডিলি সেটা সলভ করতে পারি কিনা ইন 3 to 4 মিনিটস, এটা ইম্পর্টেন্ট। স্যার আমার একজন বলছে, রেজাউল করিম রাজু নামে একজন বলছে, আমার এক্সাম হলে দ্রুত ম্যাথ সলভ করতে সময় লাগে, মানে দ্রুত উনি সলভ করতে পারে না, কিভাবে ওইটাই, দ্রুত ম্যাথ সলভ করতে পারি, কিভাবে এই যে বাসায় practice করলে এটাই, সেটাই। এটাই দ্রুত ম্যাথ সলভ। মানে দেখো ম্যাথ পারা মানে কি কাবিল, ম্যাথ পারা মানে সিম্পল একটা জিনিস। চিন্তা করো, আমরা ছোটবেলায় আমাদের আমার এক টিচার ছিল, উনি আমাদের ম্যাথ মুখস্থ করতে বলতো। তো এটা নিয়ে তার অনেক দুর্নাম ছিল, সিরিয়াসলি। হ্যাঁ, উনি স্যার এখনো বেঁচে আছেন। স্কুলে তার অনেক দুর্নাম ছিল যে স্যার হচ্ছে ম্যাথ মুখস্থ করায়। কিন্তু এখন কিন্তু আমি বুঝি ম্যাথ পারা মানে হচ্ছে কিন্তু ম্যাথ মুখস্থ করা অ্যাকচুয়ালি। তুমি একটা ম্যাথ বুঝলা কিন্তু করতে দিলে তুমি করতে পারলা না, তাহলে তুমি কি বুঝলা বলো? ম্যাথ মানে হচ্ছে আহ অনেকগুলা বন্ধ দরজা জানালা আছে, একখানে ছোট্ট একটা হোল আছে, এখান থেকে বাইরে থেকে তুমি এই একটা হোল ইউজ করে, বা একটা কোন একটা তোমার সূত্র দেওয়া আছে বা একটা মাত্র আছে যেখান থেকে তুমি ইন করতে পারবা, এখান থেকে ইন করে সমস্ত দরজা জানালাগুলো খুলে দেওয়া হচ্ছে ম্যাথমেটিক্স। বুঝতে পারছো? এখন একটা ম্যাথ সলভ করতে গিয়ে তুমি যদি ধাপ বাই ধাপ, মানে কোনটার পর কোনটা করতে হয়, কোন থেকে কোন তথ্যটা ড্র করে এনে কোথায় বসিয়ে কোথায় সলভ করতে হয়, এটা যদি তুমি ধাপ বাই ধাপ না জানো, তাহলে তুমি ম্যাথ জানো না। তুমি ওটা বুঝলা, দেখে বুঝলা, কিন্তু করতে পারলা না। ম্যাথ পারা মানে হচ্ছে ধাপ বাই ধাপ যেন আমি সেটা সলভ করতে পারি, এটা হচ্ছে ম্যাথ পারা। বুঝতে স্যার পেরেছো? হ্যাঁ। স্যার দেবাশিস ঘোষ নামে একজন প্রশ্ন করছে, ম্যাথের ভিতর কিছু অংশ ভগ্নাংশ আকারে আসে, তখন ওখানে কি কাটাকাটি করা যাবে কিনা, মানে উনি ক্যালকুলেশনের মধ্যে কাটাকাটি করতে। হ্যাঁ, ডেফিনেটলি তোমার যদি সেটা যদি মানে ডিভিজিবল হয়, তাহলে তো তুমি অবশ্যই ডিভাইড করে সবচেয়ে যেটা মানে আনডিভিজিবল পোর্শনটুকু তো অবশ্যই নিয়ে আসতে হবে। এটা তো লাগবেই। নাহলে তুমি কি অনেক বড় একটা উপরে থাকলো, নিচে একটা অনেক বড় থাকলো, তারপরে গিয়ে তোমার আরো বেশি এটা কাম্বারসাম হয়ে যাবে না? তো এটা তো যতটুকু ডিভিজিবল হয়, যতটুকু ছোট করা যায় কাটাকাটি করে ছোট তো অবশ্যই করতে হবে ডেফিনেটলি। স্যার একটা বিষয় আসলে বলাই হলো না, ওটা হলো অনুবাদ আর ফোকাস রাইটিং ভালো করার জন্য কি করা যেতে পারে, একজন প্রশ্ন করছে বাপ্পি দেবনাথ নামে। রিপোর্ট আর দরখাস্ত ফরম্যাট ঠিক করে লেখাটা আহ, যদি গদবাধা হয় সেক্ষেত্রে মার্কটা কেমন আসে, প্যাসেজ কিভাবে প্যাসেজ আকারে এবং ফোকাস রাইটিং সবকিছু বলা হয়েছে। এখন স্যার ইয়াটা বলা হয় নাই, যেটা বলছিলাম যে দরখাস্তের ফরম্যাট, এটা আচ্ছা আচ্ছা। অনেকে আচ্ছা, সবাই ওয়েটিং। দরখাস্তের ফরম্যাট বলতে এখন যে লেটার গুলা, এগুলো বিভিন্ন টাইপের লেটার আসে, কোথাও কোনো অ্যাপ্লিকেশন আসে। অ্যাপ্লিকেশন নর্মালি আমরা যেভাবে অ্যাপ্লাই করি, কথার কথা কি অ্যাপ্লাই করবো, XYZ ব্যাংকে একটা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করো, এরকম একটা কোশ্চেন আসলো, আর আমি কাকে অ্যাড্রেস করব? নিচে XYZ ব্যাংকের যে ম্যানেজিং ডিরেক্টর থাকে, ম্যানেজিং ডিরেক্টর XYZ ব্যাংক লিমিটেড, প্রিয়া কি সেটা আমি দিব। এখন আধুনিক যেটা হয়েছে, আধুনিক কিছু ইয়ে আছে যে আমরা অনেক সময় বিজনেস লেটার গুলা এখন লিখি যেরকম যে ডিয়ার স্যার, তারপরে সাবজেক্ট লিখি। আগে যেটা ছিল, আগে সাবজেক্ট লিখতে হতো তারপর ডিয়ার স্যার লিখতাম, এটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল ছিল। এখন কিন্তু আগে পরে করে লেখে, কোনো সমস্যা নাই। তারপর আমি অ্যালাইনমেন্ট কোন দিকে হবে, ডানে হবে না বামে হবে। এখন যেটা হয়েছে, এখন আসলে এই প্র্যাকটিস গুলো অনেক বেশি ক্যাজুয়াল হতে হতে এইগুলা একেবারেই কেউ মার্ক করে না, এবং এইগুলা কিন্তু স্কুলের মতো করে দেখা হয় না। বিষয়টা হইতেছে আপনার কিন্তু দেখা হবে
মূল জিনিস এটা আর কি, এটার স্কেলেটন কি এটা নিয়ে অত বেশি মানে ইয়ে হওয়া যাওয়া দরকার নেই। এটা আহ, এতটা অর্থোডক্স কিছু না। এটা নিয়ে অত বেশি প্যানিক হওয়ার কিছু নেই। তবে নর্মাল যে এটিকেট গুলো রাইটিং এর, সেগুলো তো আপনাকে মেনটেন করতে হবে। আমি একটু বিজনেস লেটার সম্পর্কে বলি। বিজনেস লেটার গুলো হবে নর্মালি হচ্ছে একেবারেই কি বলা যায়, একেবারেই কম্প্যাক্ট, খুব অল্প কথায়, অল্প সেন্টেন্সে। বিজনেস লেটার কিন্তু খুব বেশি লেন্দি হবে না। আমি যদি একটা উদাহরণ দিই, কথা কথা আমি কোন একটা ব্যাংকে অ্যাপ্লাই করেছি, লোনের জন্য অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, কোন একটা কাস্টমার একটা ব্যাংকের লোনের জন্য অ্যাপ্লাই করেছে, তার লোনটা ডিক্লাইন করব বা লোনটা ডিক্লাইন হবে, সেক্ষেত্রে আমার তাকে কাস্টমারকে একটা ইনফর্মিং লেটার আমার ইস্যু করতে হবে যে তার লোনটা ডিক্লাইন হয়েছে। সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? দেখো, বিজনেস লেটারের এটিকেটটা হচ্ছে আমি নেগেটিভটাকে পজিটিভলি বলবো, আর পজিটিভটাকে মানে অবশ্যই পজিটিভলি বলবো, নর্মালি পজিটিভলি পজিটিভ, কিন্তু নেগেটিভ যেটা বলবো এটাকে যতটুকু পজিটিভলি। কেউ আমার কাছে লোনের অ্যাপ্লাই করলো, আমি বলে দিলাম যা বেটা তোর লোন হবে না, মানে আমার অ্যাটিটিউড যেন কোনোভাবে এটা না হয়। আমি অ্যাপ্লিকেশন তাকে যখন লিখবো, তাকে যখন লেটারটা লিখবো, ডিয়ার স্যার, আপনি আমার কাছে যে অ্যাপ্লাইটা করেছেন, এটা আমার কারেন্ট যে এক্সিস্টিং যে পলিসি আছে, আমার যে ক্রেডিট পলিসি আছে, এটার সঙ্গে আপনার অফার যে সিকিউরিটি আছে এবং বিজনেস আছে, সেটা মিসম্যাচ হওয়ায় বা ম্যাচিং না করায় আমি আপনার লোন ডিমান্ডটা এই মুহূর্তে স্যাটিসফাই করতে পারছি না। হ্যাঁ, এটা পরবর্তীতে আমার ব্যাংকের ইনসাফিসিয়েন্সির জন্য আমি দুঃখিত, মানে আমার কন্টিনজেন্ট যে ক্রেডিট পলিসি আছে আমি তার জন্য দুঃখিত। দেখো, খুব অল্প কথায় বলে দিলাম যে আপনি যে লোনের অ্যাপ্লিকেশনটা করেছিলেন, এটা আমার যে ব্যাংকের যে পলিসি এটার সঙ্গে যাচ্ছে না, এবং এর জন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আমি কিন্তু তাকে বলি নাই আমি তোমার লোন দিতে পারি নাই, আমার ব্যাংকে তোমার কোনো লোন হবে না। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ গুলো এরকম একটু টেকনিক্যাল হবে। এবং এখন হতে পারে যে আপনি কোনো একটা এটিএম বুথ কাজ করছে না, দীর্ঘদিন অকেজো আছে, আমি ব্যাংকের এমডি কে একটা চিঠি লিখবো। এখন দেখো, আমি যখন ব্যাংকের এমডি কে একটা চিঠি লিখবো, এটা কিন্তু একটা পাবলিক ইন্টারেস্ট একটা বিষয়। একটা এটিএম বুথ কিন্তু একজন ব্যক্তি ইউজ করে না, এখানকার আরো অন্তত 2000 ইউজার আছে আশেপাশে। তাহলে আপনাকে একটা অন বিহাব লিখতে হবে। হ্যাঁ, আমার লাস্টেরটা যেন অন বিহাব হয়। এটা সিঙ্গেলও হতে পারে, এমন কোনো ইয়ে নাই যে আমি আমার প্রবলেমটা নিয়ে লিখতে পারবো না, তা না, সেটাও লিখতে পারবো। তো এরকম হবে। সেক্ষেত্রে আপনি একটু এক্সপ্লেন করবেন, তখন আপনার একটু লেন্থটা একটু বেশি হবে, যে এটা ফ্রিকুয়েন্ট ইন্টারভালে এটা ডিসরাপ্টেড থাকে, এটা সার্ভিস ডিসরাপ্টেড থাকে। আমরা এখানে অনেক অ্যাকাউন্ট হোল্ডার আছি যাদের রেগুলার ট্রানজেকশন করতে হয়, এবং তার জন্য আমি এই এটিএম মেশিন নষ্ট হওয়ার ফলে আমাকে ব্যাংক কাউন্টারে আমাকে যেতে হচ্ছে, তার ফলে আমার সময় নষ্ট হচ্ছে, ব্যাংকারের সময় নষ্ট হচ্ছে। তো এটা যদি স্মুথলি রান করে, তাহলে আমরা অনেক ক্যাজুয়াল ট্রানজেকশনের জন্য বা ছোট ট্রানজেকশনের জন্য আমাকে ব্রাঞ্চে যেতে হচ্ছে না। এই জিনিসগুলো এক্সপ্লেন করে দিতে হবে। এগুলো মানে এক্সপেকটেশনস গুলো বুঝে। যেটা পার্সোনাল লেটার হবে, কথার কথা, যে বন্ধু 21শে ফেব্রুয়ারির বই মেলায় গিয়েছে, সেখানে তার এক্সপিরিয়েন্সটা। তো আমি যখন একটা পার্সোনাল লেটার লিখবো, সেটা অবশ্যই অনেকটা এক্সপ্লেনেটরি হতে হবে, খানিকটা বড় হতে হবে। বড় বলতে মানে আমার যেন প্রয়োজনীয় কথাগুলো আসে সেটা যেন থাকে, এটা হতে হবে। হ্যাঁ, আর বিজনেস লেটার গুলো হবে সবসময় কনসাইজ, যতটুকু কনসাইজ করা যায়, মূল কথাটুকু বলা যায়। এই বিষয়গুলো একটু মানে জেনে নিতে হবে, দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। বিজনেস লেটারের ক্ষেত্রে এটিকেটটা খুব ইম্পর্টেন্ট, বিজনেস এটিকেট গুলো মেনটেন করা। স্যার, এই ওয়েবসাইটের লিংক বলছিলেন কিছু, এই ম্যাথের ক্ষেত্রে ওগুলোর লিংক জানতে চাইছে একজন। আসলে এগুলো জানার তো বলার বিষয় না, বিষয় হলো হ্যাঁ, আপনি এখানে অসংখ্য ম্যাথ, আপনি অনলাইনে অসংখ্য ম্যাথ বিভিন্ন সাইট আছে, এগুলো আর বলার কিছু নেই। আমি স্পেশালি মেনশন করেছিলাম জিমেট ক্লাব। জিমেট ক্লাব খুব হ্যাঁ, খুব স্ট্যান্ডার্ড একটা সাইট, মানে জিমেট এর প্রিপারেশন আসলে নেওয়া হয়। তবে মজার ব্যাপার হচ্ছে জিমেট ক্লাব থেকে অনেক ম্যাথ আমি কিন্তু পরীক্ষায় আসতে দেখেছি। স্যার। স্যার, তনুশ্রী রায় নামে একজন বলছে বিজনেস লেটারের রুলস অর প্যাটার্ন নিয়ে কিছু যদি বলতেন। হ্যাঁ, যেটা বিজনেস বললাম। হুম হুম। 2 or 1 পেজে লিখতে হবে কিনা, মানে 1 পেজে লিখতে হবে? আসলে আসলে আমি বলি, এটা হচ্ছে একদম নেচারের উপর ডিপেন্ড করবে আমি কোন ধরনের লেটার লিখছি। আমি একটা লোন অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছি, এর জন্য 2 থেকে 3টা সেন্টেন্স কিন্তু এনাফ। এখানে কিন্তু আপনি আহ, আলাদা কারণ উল্লেখ করে দিবেন না যে এই কারণে আপনার লোন এ করা হয়েছে। এগুলো যতটুকু টেকনিক্যালি ছোট করে লেখা যায়। আবার দেখা গেল যে আপনি কথার কথা আপনাকে বললো যে একটা প্রতিবেদন লিখতে, সেটা নিশ্চয়ই 2 সেন্টেন্সে একটা প্রতিবেদন হয়ে যাবে না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার মার্কসের সাইজ, আপনার সময়ের সাইজ,
এবং আপনার স্যার যে আমি একটু অ্যাড করি স্যার। হ্যাঁ শিওর। আর আমি একটু অ্যাড করি, সেটা হলো ইয়াটা শুরু করার ক্ষেত্রে, এজন্য অ্যাপ্লিকেশনটা শুরু করার ক্ষেত্রে যাতে ইয়া পেজ থেকে শুরু করা হয়, লেফট সাইড থেকে লেফট হ্যান্ড শুরু, সাইড থেকে লেফট রাইট করলে, লেফট করলে আমি দুটোই একসঙ্গে পাই। দুই রাইট। পেজ মানে থাকে। এটা হলে ভিউটা সুন্দর হয় এবং স্যার দুই পেজের মধ্যে একসাথে দেখে ফেলতে পারেন, স্যার দেখার সুবিধার্থে, স্যার যাতে বোর ফিল না করেন। এর জন্য রাইট। আমি মনে করি যে ওটা ভালো স্যার, এর জন্য আমি এটা এক্স্যাক্টলি। add করলাম স্যার। এক্স্যাক্টলি। একজন প্রশ্ন করছে যে পার্সন টু ইনস্টিটিউট মানে পার্সন এবং প্রতিষ্ঠান, এবং প্রতিষ্ঠান টু পার্সন কি একই ফরম্যাট হবে? পুরো ফরম্যাটটা না 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 না, রেফারেন্স এখানে সিসি বিষয়, এসব বিষয় রেফারেন্স। হচ্ছে দেখো, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। একটা পার্সোনা, একজন ব্যক্তি, একজন কাস্টমার যখন তার ব্যাংকারকে চিঠি লিখছে, আর একজন ব্যাংকার যখন তার কাস্টমারকে চিঠি লিখছে, দুইটা কিন্তু আলাদা আলাদা ফরম্যাটে, আলাদা বলবো না, ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন কিন্তু আলাদা। আমি আমার ব্যাংকারকে লিখছি কি আমার কোনো একটা সমস্যার জন্য, অথবা কোনো একটা অ্যাডভান্টেজ চাচ্ছি বা তার কোনো একটা ফেভার চাচ্ছি, সেটা দিয়ে সেখানে কিন্তু আমার এক্সপ্লেনেশন করতে হয়। সেখানে আমি কি চাচ্ছি, কিভাবে চাচ্ছি, কি ইত্যাদি ইত্যাদি। আমাকে যদি বলা হয় যে তোমার অমুক ব্যাংকে তুমি পরপর 3 মাস করোনাকালীন সময়ে কিস্তি দিতে পারবে না তোমার বিজনেসের, এই বিষয়টাকে এক্সপ্লেন করে তোমার ব্যাংকারকে একটা চিঠি লিখো, এটা কাস্টমার লিখছে। আমি পার্সপেক্টিভটা চিন্তা করি, তাহলে আমি কাস্টমার লিখছি, কাস্টমার হিসাবে লিখছি ব্যাংকারকে যে আমি 3 মাসের কিস্তি দিতে পারবো না। সো আমাকে অবশ্যই এক্সপ্লেন করতে হবে 3 মাস আমার বিজনেস সেন্টার বন্ধ ছিল, আমার কোনো ক্যাশ জেনারেট হয়নি, 3 মাসের যে কিস্তি এসেছে এটা অন্যান্য এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফিক্সড এক্সপেন্স, আমার রেন্ট, এমপ্লয়ি স্যালারি, এগুলো দিয়ে আমার পক্ষে আসলে এই ক্যাশ ফ্লোটা আমার কাছে নাই, এটা এই মুহূর্তে আমি এটা দিতে পারছি না। পরবর্তীতে আমি অবশ্যই আমার বিজনেস ওপেন হলে জরুরি ভিত্তিতে আমি অবশ্যই আমার বকেয়া কিস্তিগুলো দিয়ে আমি আমার লোনটাকে রেগুলার করবো। হ্যাঁ, তো এখানে একটা এক্সপ্লেন থাকতে হবে। আবার একজন ব্যাংকার যখন তার কাস্টমারকে লিখছে যে না এই মুহূর্তে তোমার 3টা ডিফল্ট রাখার কোনো সুযোগ নেই, তখন আমি তখন তো আমি তাকে বলবো না যে বাংলাদেশ ব্যাংক মাইন্ড করবে আমি যদি 3 মাসের এটা দেই, আমার ব্যাংকের চাকরি চলে যাবে, তখন নিশ্চয় আমি এগুলো এক্সপ্লেন করবো না। আমি সিম্পল একটা কথা লিখবো যে আমার ব্যাংকের যে ক্রেডিট পলিসি আছে সেটা তোমার ডিমান্ডের সাথে যাচ্ছে না। পরবর্তীতে আমি চেষ্টা করব আমার যে স্ট্রিনজেন্ট ক্রেডিট পলিসি আছে, যে আমার যে ব্যাংকিং যে পলিসি আছে, সেটা দিয়ে জন্য তোমাকে আরো বেশি বেটার সার্ভ করা যায় ইন ফিউচার, আমি যেন তোমাকে আরো বেটার সার্ভ করতে পারি। তাহলে আমার দুইটা দুইটা সেন্টেন্স আমার জিনিসটা হয়ে যাচ্ছে। এই জন্য আমার মানে বডিতে কি থাকবে এটা আমার মানে ডেস্টিনেশন এবং ইস্যুয়ার, এটা তাদের উপর ডিপেন্ড করবে। আমি কাকে লিখছি, আমার কতটুকু এক্সপ্লেন করা দরকার, তার উপর। স্যার কাপিল। 1 ঘন্টা সময় চেয়েছিলাম আপনার কাছে, আচ্ছা এখন 2 ঘন্টা সময় হয়ে গেছে। তার আসলে আচ্ছা। আপনি আসলে একজন ভালো স্পিকার এবং ভালো মেন্টর, যার কারণে সময়ের দিকে লক্ষ্য না রেখে আমাদেরকে সময় দিয়ে গেছেন। স্যার আমি নিজেও আপনার ছাত্র, সেটা তো আমি অকপটেই স্বীকার করি, এবং আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আপনাকে অনেকেই ধন্যবাদ জানিয়েছে কমেন্টস করে। আহ, আমিও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার আমাকে সময় দিয়েছেন এবং আমার গ্রুপকে সময় দিয়েছেন। স্যার সবসময় আমার সাথে, আমাদের গ্রুপের সাথে থাকবেন এবং অবশ্যই। পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। স্যার পিলি নিয়ে হয়তো একদিন একটু সময় করে যদি বলেন স্যার। আর বিশেষ করে ভাইবা নিয়ে আপনার কাছ থেকে আমরা একদিন শুনবো। আজকে স্যার আমরা তাহলে এখানেই শেষ করি স্যার। আহ, আসলে অনেক ধন্যবাদ, এতক্ষণ আমার বক বক বা যা কথাগুলো, আসলে অনেক কথা বলা হয়, এর মধ্যে আসলে কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট কয়েকটা, জাস্ট 2 মিনিট সময় নিয়ে আমি একটু সামারি করে শেষ করে দিই। টাইম ম্যানেজমেন্ট রিটার্নের ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এটা মাথায় রাখতে হবে। 2 নাম্বার, যেদিন ম্যাথ ভুল করবেন সেদিন আপনার পরীক্ষা অলমোস্ট শেষ। তো ম্যাথের বিষয়ে অনেক কনফিডেন্ট গেইন করতে হবে, কনফিডেন্স একদম ফুল থাকতে হবে। দেন আপনি যখন ফুলি কনফিডেন্ট থাকবেন, দেন আপনি দেখবেন নদীর পরীক্ষাটা আপনার ভালো হয়ে গেছে। প্রেজেন্টেশন, লেখা সুন্দর করবেন, কাটাছেঁড়া কম করবেন, প্রেজেন্টেশনটা যেন দৃষ্টিনন্দন হয় এবং অবশ্যই সুপাঠ্য হয়। অনেক বেশি লেখার দরকার নাই, কয়েকটা জিনিস মেনটেন করতে পারলে ভালো করবেন। সবাই আর অনেক বেশি ভালো থাকেন। এই সময়টা অনেক দুর্যোগকালীন সময়। সর্বশেষ একটা প্রশ্ন স্যার, সর্বশেষ একটা অবশ্যই। প্রশ্ন। হাবিবুর রহমান নামে একজন বলছিল যে 18তম ব্যাংক রিটার্ন দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে, মানে উনি বিলিতে ভালোই পারেন, 18তম রিটার্ন দেওয়ার সুযোগ হয়েছে। তবে কোন রিটার্ন এক্সামে আমি 4টির বেশি ম্যাথ কারেক্ট করতে পারি না।
বেশি ম্যাথ আসলো, চ্যাপ্টার বেশি পারে না, পারিনি। স্যারের পরামর্শ চাচ্ছি কিভাবে এই সীমাবদ্ধতা ওভারকাম করবো। স্যার আসলে এই ব্যাপারে অনেক কথা বলছেন, এবং সবগুলো যদি উনি শুনে থাকেন তাহলে এই কমেন্টসের উত্তর উনি পেয়ে যাবেন। আর এখন তো স্যার আপনি সর্বশেষ বললেনই। স্যার দর্শকদের উদ্দেশ্যে এবং আমার গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে যদি কিছু একটা বলে আপনি শেষ করেন স্যার আজকে। থ্যাংক ইউ কাবিল। আসলে কথা বলার আছে এটাই, এই অস্থির একটা সময়, বাট জীবন থেমে নেই। এর মাঝখান থেকে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এর মধ্যে মনে হয় কয়েকটা ব্যাংকের অলরেডি সার্কুলার হয়েছে খুব সম্ভবত। তো জীবন জীবিকা কোনো কিছু থেমে থাকবে না, প্রিপারেশন চালিয়ে যেতে হবে। সবার সুস্বাস্থ্য, সবার ভালো থাকা, হ্যাঁ, শারীরিক ভাবে অন্তত ভালো থাকা অবশ্যই কামনা করি। সবার উন্নত ভবিষ্যৎ, একটা ভালো প্রিপারেশন, একটা ভালো চাকরি, চাকরি বাজারটা আরো অনেক বেশি আহ, যে বলা যায় ছোট হয়ে আসবে, তার মধ্যে থেকে যেন সবাই ভালো করতে পারি। সবার জন্য শুভকামনা। আর সবার ধন্যবাদের উত্তরে আমি বলবো সবাই আমার জন্য দোয়া করো। সবার জন্য ভালোবাসা থাকলো। সবসময় ভালোবাসি তোমাদেরকে। আমার জন্য সবসময় দোয়া করো, ভালো থেকো। সবার জন্য অনেক শুভকামনা। ঠিক আছে স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে, গ্রুপের সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে আহ, আমি এখানে আজকের লাইভ প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম।